আচ্ছা, এখন ঠিক আছে, শোনা যাচ্ছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন শেয়ার করবা। ইনভাইট তো দরকার নেই এখানে। আর সবাই ক্লাসটা একটু শেয়ার করো। আর একসাথে ওই যে কথায় আছে না, বাঁচি মরি একসাথে, এরকম বাঁচা মরার যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে একটু রং দাও। ঠিক আছে, একসাথে চান্স পাও, একসাথে থাকো, তাহলে একসাথে কি হবে, সুন্দর লাইফ কাটবে, বুঝছো? আচ্ছা, যাই হোক, আজকের লেকচারটা জাবি বেসড হবে, বা জাবির প্রশ্ন প্যাটার্ন যে একটু অন্যরকম সেটা তুমি বুঝতে পারবে আজকের ক্লাসটা পুরোটা যদি তুমি করো। তো এর জন্য বলবো যে আমি ক্লাসটা করো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা থেকে শুধু হাজারি স্যার পড়ে যে লাভ নাই, বা হাজারি স্যারের বাইরে থেকে অনেক কিছু আসে, সেটাই হচ্ছে আজকে আমি দেখাবো। এখন সাউন্ড নাই? এখন তো থাকার কথা। সাউন্ড নাই? এখন নাই? সালাম বড় ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আচ্ছা, এখন ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? এখন ঠিক আছে না? ক্লিয়ার ভাই? ওকে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, ওকে, ঠিক আছে। একটু সবাইকে বলো খুব দ্রুত অ্যাড হইতে, খুব দ্রুত যুক্ত হইতে। আমরা শুরু করে দিব। জি ভাই, এখন ক্লিয়ার। ওকে, ঠিক আছে ভাই, ওকে, ঠিক আছে। আচ্ছা, আহ, আজকে হচ্ছে তোমাদের যে প্রশ্ন সমাধান ক্লাসটা আছে সেটা হচ্ছে হবে না। আমি একা পড়ে গেছি, তো আজকে তোমার তানবীর ভাই বা তাহমিদ কেউ নাই, সবাই ভর্তি হওয়ার জন্য রাজশাহী চলে গেছে। তো যার কারণে আমি একা পড়ে গেছি, এর জন্য ক্লাস নিতে পারতেছি না। ঠিক আছে, ইনশাল্লাহ কালকেও যদি একাই থাকবো, বাট কালকে ট্রাই করবো ইনশাল্লাহ। আগে থেকে ট্রাই করার চেষ্টা করবো যেন হচ্ছে সবগুলা ক্লাসই নেওয়া যায়। ঠিক আছে, আর আমাদের হচ্ছে ম্যারাথন ক্লাসগুলো, যেটা ম্যারাথন কেমিস্ট্রি, বায়োলজি দুইটা, কেমিস্ট্রি দুইটা, সাথে হচ্ছে আইকিউ বাংলা ইংলিশেরও হইতে পারে, বাট কেমিস্ট্রি বায়োলজিতে 4টা ম্যারাথন ক্লাস হবে। সেই ক্লাসটা হচ্ছে আমরা আপাতত শেষ করে 22 তারিখ থেকে বা হচ্ছে 20 তারিখ থেকেও শুরু করতে পারি, তোমার তানভীর ভাই আসলে আর কি শুরু করবো। ওকে, ঠিক আছে। আগের কথা শুনিনি, আগে গুরুত্বপূর্ণ কিছু বলিনি। ঠিক আছে, সবই শুনতে হবে, বাট তেমন না। ওকে, পোলাপান এত কম কেন, এত কম কেন? একটু যা ঝাড়ি দিত, কে ঝাড়ি দিতে পারবি গ্রুপে, যে ভাইয়া বলছে যে ক্লাসে ঢুকতে, আর ক্লাস যদি না করে তাহলে কিন্তু খবর আছে। আর আজকের চ্যাপ্টার এই যে রাসায়নিক পরিবর্তন, দাঁত ভাই রয়ে যাবে। হ্যাঁ, কেমিস্ট্রি কোশ্চেন কঠিন মনে হয় না যে সেটা, ওইটার চ্যাপ্টারের মেইন কঠিন চ্যাপ্টার হচ্ছে এটা। ঠিক আছে, আজকে দেখাই দিব কই কই পড়তে হবে। ঠিক আছে, হাজারি স্যারের বাইরের জায়গায় কোন কোন জায়গায় পড়তে হবে, ঠিক আছে, সেগুলো একটু দেখাই দিব। সো সবাই একটু তাড়াতাড়ি দ্রুত, ভাইয়া ফুল সিলেবাসই হবে ম্যারাথন ক্লাস। হ্যাঁ, ম্যারাথন ক্লাস ফুল সিলেবাসে হবে। ম্যারাথন ওই 700 প্রশ্নের ম্যারাথন ক্লাস ফুল সিলেবাস হবে। ফুল সিলেবাস হবে যতটা দরকার আর কি। ঠিক আছে, যতটা দরকার ততটুকু হবে। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা পড়বো রাসায়নিক পরিবর্তন। ওকে, তাহলে রাসায়নিক যে পরিবর্তন চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের জন্য কি কি পড়তে হবে সেগুলো যদি আমরা একটু দেখি। আমরা বলছি রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে। এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো তুমি মনে রাখবা, বহুপদী টাইপ কোশ্চেন আসতে পারে। বহুপদী ছিল তো, 1 2 2 3 3 4 কোনটা সঠিক, বা সবগুলো সঠিক কিনা, এই টাইপ কোশ্চেন আসতে পারে, বা এখান থেকে কোশ্চেনগুলো একটু সচরাচর একটু ট্রিকি হয়। তো আজকের ক্লাসটা করো, তুমি বুঝতে পারবে যে ট্রিকি যে জায়গাগুলো আছে এগুলো কোন জায়গা থেকে হচ্ছে, বা কি কি পড়তে হবে তোমার। তাহলে ফার্স্ট অফ হচ্ছে পিএইচ সম্পর্কিত বিস্তারিত তোমার পড়তে হবে। খুবই ইম্পর্টেন্ট পিএইচ রিলেটেড যে ব্যাপারটা। অ্যাসিডের তীব্রতা পড়বা, অম্লত্ব ও ক্ষারকত্ব পড়তে হবে। বাফার দ্রবণ পিএইচ এর মধ্যেই পড়ছে, তারপরেও দিছি, এটাও পড়বা। প্রভাবক ও প্রভাবকের ছক, সেটাও পড়বো। লা সাতিলিয়ার নীতি। ঠিক আছে, এই যে 6টা টপিক আছে, এই 6টা টপিকই ইম্পর্টেন্ট, এদের বহুপদী সহ। এদের কি বহুপদী, বহুপদী সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলি, লাসাদিলের নীতি দ্বারা বহুপদী ব্যাপার ট্যাপার থাকতে পারে, মানে সাম্যাবস্থা যেটা আর কি, সাম্যাবস্থা নিচে আছে, এটা দ্বারা বহুপদী থাকতে পারে, বাফার দ্বারা বহুপদী থাকতে পারে, প্রভাবক প্রভাবকের ছক থাকতে পারে, বাট অতটা না। আর বাকি যেগুলো আছে পিএইচ রিলেটেড ব্যাপারেও বহুপদী অতটা না। ঠিক আছে, মানে যেখানে বৈশিষ্ট্য, যেখানে কোশ্চেন করার অপশন আছে, সেই জায়গা থেকে আসবে। ঠিক আছে, অ্যাসিডের তীব্রের ক্ষেত্রে বহুপদী করার অপশন নাই। ঠিক আছে, বা পিএইচ রিলেটেড ম্যাথ বা হচ্ছে যে নর্মাল কোশ্চেনগুলো, ওগুলো এমনি কঠিন হয়, ওগুলো আসা সম্ভব না। প্রভাবক থেকেও করতে পারে, প্রভাবক থেকে করতে পারে না যে ব্যাপারটা তেমন না। আচ্ছা, বহুপদী, তারপর পরেরটা একমুখী উভমুখী, হ্যাঁ, এখান থেকে বহুপদী হইতে পারে। তাপ উৎপাদী তাপহারী বহুপদী হইতে পারে, বাট এটা লেস ইম্পর্টেন্ট। বিক্রিয়ার হার এক কথায় করার কথা, তারপরও হইতে পারে। সাম্যাবস্থার বৈশিষ্ট্য থেকে বহুপদী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
কে ডাব্লিউ এক কথায় নিতে পারে। তাহলে এই যে টপিকগুলো আছে 6টা আর 5টা 11টা, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওই 6টা খুব ভালো করে পড়তে হবে। দেন এই 3 স্টার মানেও কিন্তু বুঝো তো ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা 2 স্টার, 2 স্টারের ক্ষেত্রে তাপীয় পরিবর্তন, বন্ধন শক্তি, গ্রিন কেমিস্ট্রির নীতি, এগুলো হালকা করে দেখবা। তাপ সমষ্টিকরণ সূত্র, সেগুলো হালকা টুকটাক দেখলেই হবে। লেখা আছে দেখো অনুধাবন ও বহুপদী পড়তে হবে। বুঝাইতে পারছি? তাহলে এইগুলা কিন্তু তোমার মাস্ট দেখতে হবে, গ্রুপে বলছি। আচ্ছা ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি যদি। আচ্ছা এই যে রাসায়নিক পরিবর্তন, যেহেতু আমি পুরো চ্যাপ্টার পড়াইতে পারবো না, এক চ্যাপ্টার এই চ্যাপ্টার কোনোদিনই পুরোটা পড়ানোর সম্ভব না, আমি সিলেক্টিভ কিছু টপিক পড়াবো। হ্যাঁ, সিলেক্টিভ কিছু টপিক পড়াবো। যেমন সবার আগে আমরা শুরু করবো হচ্ছে এনজাইম দিয়ে। আমি এনজাইম পড়াবো। 5 স্টার যেগুলো আছে ট্রাই করবো সবগুলাই যাওয়ার জন্য, ঠিক আছে। পিএইচটাও পড়াই দিব, এনজাইমটাও পড়াই দিব। ইভেন হচ্ছে যেই জায়গাগুলো তোমার জানা দরকার ওই জায়গাগুলো আমি পড়াই দিব। তাহলে চলো আমরা যদি শুরু করি। আচ্ছা অনেক চলে আসছে। আচ্ছা আজকে লাসা তেলের নীতিটাও পড়বো, কারণ লাসা তেলের নীতিটাও অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, ফার্স্ট হচ্ছে প্রভাবক দিয়ে শুরু করব, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে যাব। এখন প্রভাবক মেইনলি, প্রভাবকের এই হাজারি স্যার পড়লে যে হবে না সেটা আমি দেখাবো, সাথে তোমার গুহ স্যারের প্রভাবকটাও পড়াই দেবো। একসাথে 2 প্রভাবক যেন হয়ে যায়। লাসা তেলের নীতি যে শুধু হাজারি পড়লে হবে না সেটাও দেখাবো। পিএইচ এর ম্যাথ বা পিএইচ এর যে ভ্যালুগুলো আছে, পিএইচ কোশ্চেন কই থেকে আসে সেটাও আজকে দেখানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। আচ্ছা চলো, তাহলে প্রভাবক কি এগুলো আমরা মোটামুটি জানি, তারপরও আমি হালকা করে জাস্ট তোমাদেরকে একটু একটু বলবো, ঠিক আছে, যে বাড়তি যে জিনিসগুলো সেগুলোর ভিতরে আমি বেশি ফোকাস করব। আচ্ছা ওকে, তাহলে প্রভাবক বা ক্যাটালিস্ট যেটা আছে সেই প্রভাবক সম্পর্কে বিস্তারিত একটু যদি জানার ট্রাই করি। তাহলে প্রভাবক আমরা জানি মোটামুটি সবাই যে প্রভাবকটা কি। প্রভাবক হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমি ঘটকের সাথে তুলনা করি। ঘটক কি করে, ছেলে পক্ষের যায় মেয়ের নামে বাড়াই বলে, আবার মেয়ে পক্ষের কাছে যায় ছেলের নামে বাড়াই পড়ে। এটা কখন, একটু জাস্ট গল্পটা একটু জাস্ট এই ঘটক দিয়ে তুমি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হচ্ছে কি করে, যেন বিয়েটা খুব দ্রুত হয়, ঠিক আছে। একবার বিয়ে হয়ে গেলে এরপরে যদি ঘটক বদনাম করে লাভ আছে? বদনাম করলে লাভ আছে না। তাহলে বিয়েটা তুমি হচ্ছে সাম্য অবস্থা, তাহলে ঘটক কি করে, সাম্য অবস্থায় যাওয়ার আগ পর্যন্ত মানে প্রভাবক বিক্রিয়ার গতি হয় সম্মুখ দিকে বৃদ্ধি করে, না হয় পশ্চাৎ দিকে বৃদ্ধি করে। এখন ভাইয়া তুমি ঘটক আবার পশ্চাৎ দিকে বিক্রিয়ার গতি কেমন, মানে ঘটক আবার বিয়ে ভাঙে কেমনে এটা বোঝাতে চাচ্ছি। ঘটক বিয়ে ভাঙতেও পারে। ধরো ঘটকের বাজেট তোমার কাছে টাকা চাইছে 5,000, তুমি দিছো তাকে 500 টাকা, সে মেজাজ খারাপ কইরা সে কি করছে, যাই বললো যে ধরো ছেলে আমি ধরো দিছি, আমার যে পাত্রী ঠিক হয়েছে, পাত্রীর ঘরে আমি যাই বললো যে ভাই ছেলে তো সব দিকেই ঠিক আছে, ঠিক আছে, মাঝে মাঝে হচ্ছে নেশা করে, বা ছেলে তো সব দিকেই ঠিক আছে, ঠিক আছে, একবার এক মেয়ে নিয়ে ভাইগা গেছিল, এরপরে কি ওই বিয়ে আরো হবে? হবে বলো? হবে না। তাহলে ঘটকটা ঠিকঠাক টাকা দিতে হবে। আচ্ছা তাহলে বিক্রিয়ার গতি এরকম, ঘটক যেরকম বিয়ে ভাঙতেও পারে বিয়ে ঘটতেও পারে, এরকম বিক্রিয়ার গতি সম্মুখ দিকেও যাইতে পারে পশ্চাৎ দিকেও যাইতে পারে। বাট একবার যদি সাম্য অবস্থা অর্জন করে সেই ক্ষেত্রে প্রভাবকের আর কোনো ভূমিকা নাই। এখন বিয়ে যে হয়ে গেল এরপরে ঘটকের কোনো চেঞ্জ হয়েছে? সে তার মতোই না, সে আবার স্বাভাবিকভাবে কাজ টাজ করতেছে, আবার আরেক জায়গায় যেরকম মিথ্যা টিথ্যা কথা বলতেছে। তার মানে কি, বিক্রিয়া শেষে প্রভাবকের ভর গঠন সবকিছু ঠিকঠাক থাকে। বুঝতে পারছি? আচ্ছা ওকে, তাহলে বিয়ের পর মানে সাম্য অবস্থায় প্রভাবকের কোনো ভূমিকা নাই বা ভূমিকা থাকে না। তাহলে প্রভাবক কি বা ঘটক কি করলো, একটা মিথ্যা কথার আশ্রয় নিল, বিকল্প একটা পন্থা অবলম্বন করলো। আমরা মনে রাখবো প্রভাবক সবসময় এইখানেও ঘটকের মতো একটা বিকল্প পথ সৃষ্টি করে। কি সৃষ্টি করে? বিকল্প পথ সৃষ্টি করে। তাহলে দেখো আমরা যদি একটু দেখি সেটা কি বলছে। প্রভাবক কি করে, বিক্রিয়ার সংস্পর্শে উপস্থিত থাইকা বিক্রিয়ার গতি বৃদ্ধিও করতে পারে, বিয়ে ঘটতেও পারে, বিয়ে হ্রাসও করতে পারে, কিন্তু বিয়ের পর তার গঠন বড় অপরিবর্তিত থাকে, তাকে আমরা অনুঘটক বা প্রভাবক বলতেছি, ঠিক আছে। আচ্ছা ওকে, প্রভাবকের ক্ষেত্রে বৈশিষ্ট্যের ক্ষেত্রে খুব সবচেয়ে 2টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি বলছি যে প্রভাবক কি করে, বিক্রিয়ার গতি বৃদ্ধিও করতে পারে, হ্রাসও করতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা এক ধরনের শক্তি ক্রিয়েট করে, সেই শক্তির নাম হচ্ছে সক্রিয়ণ শক্তি। এই সক্রিয়ণ শক্তির মানটা হ্রাস করে। ভাই সক্রিয় শক্তি কোনটা? সক্রিয় শক্তি হচ্ছে একটা বিক্রিয়া সংগঠনের জন্য, ঠিক আছে, ন্যূনতম যে শক্তিটা লাগে। তুমি যে কোনো একটা কাজ করতে চাচ্ছ, ঠিক আছে, ধরো এই যে আমি এখন ক্লাস করতে যাচ্ছি, আমি যদি এখন ক্লাস করাচ্ছি, আমি যদি এখন ক্লাস করার জন্য ক্যাপাবল না হইতাম, ধরো আমি অসুস্থ, আমি ধরো উঠতেই পারি না,
ঠিক আছে, বা আমার জ্বর অনেক ঠান্ডা, তাহলে কি আমি এই ক্লাসটা নেওয়ার জন্য ক্যাপাবল ছিলাম? ক্লাসটা নেওয়ার জন্য যতটুকু আমার দরকার হয়েছে শক্তি বা যতটুকু ক্ষমতা আমার দরকার ছিল অতটা আছে বিধায় আমি ক্লাসটা নিতে পারতেছি, তাই না? তাহলে এরকম প্রত্যেকটা বিক্রিয়া একটা ন্যূনতম শক্তি থাকে, ওই শক্তিটাই হচ্ছে সক্রিয় শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি, যেটাকে ইএ দ্বারা প্রকাশ করা হয়। ইএ দ্বারা প্রকাশ করা হয়। সক্রিয় শক্তির মান সবসময় হ্রাস করে। আর একটা জিনিস মনে রাখবা, বিক্রিয়ার হার, হার মানে কিন্তু গতি, বিক্রিয়ার হার বা গতি একই কথা, সবসময় মনে রাখবা সক্রিয় শক্তির সাথে ব্যস্তানুপাতিক। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। বিক্রিয়ার হার বা গতি সক্রিয় শক্তির সাথে ব্যস্তানুপাতিক। একটা বিক্রিয়ার হার যদি বেশি হইতে হয়, একটা বিক্রিয়ার হার যদি বেশি হইতে হয় মানে বিক্রিয়াটা অনেক দ্রুত ঘটতেছে, অনেক বেশি ঘটতেছে, তার মানে তার সক্রিয় শক্তির মান কি হয় বলতো? কম। কারণ কি একটা আরেকটার উল্টা, একটা আরেকটার কি উল্টা। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, চলে আসতে পারে, এটা যে কোনো জায়গায় চলে আসতে পারে। ঠিক আছে, ধরো আসবে এইবার, এই কোনো না কোনো অ্যাডমিশন টেস্টে এটা পাইতে পারো তুমি, এতটা গুরুত্বপূর্ণ এটা। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে দুইটা বৈশিষ্ট্য গেছে। একটা বিক্রিয়ার গতি বৃদ্ধি করে বা হ্রাস করে। ঠিক আছে, বলছে সম্মুখটার বৃদ্ধি করে বা পশ্চাৎটার বৃদ্ধি করে, মানে একই কথা। একটার বৃদ্ধি করতেছে আর একটা হ্রাস করতেছে, উল্টা পথে, সেটা আমরা পরে বুঝবো। আচ্ছা, প্রভাবকের এই যে সাম্যাবস্থার কোনো পরিবর্তন করতে পারে না। প্রভাবকের কার্যকারিতা অত্যন্ত সুনির্দিষ্ট। ঠিক আছে, আজকে আমি দুপুরে তোমাদের যখন ক্লাস নিচ্ছিলাম তখন বলছিলাম যে ভাইরাস বাধ্যতামূলক পরজীবী। যে ভাইরাসটা তোমার স্কিনের রোগ সৃষ্টি করে সেটাকে তুমি গুইলা খায় ফেললেও সেটা কখনো তোমার কি করবে, কোনো প্রবলেম করবে না। যেটা তোমার শ্বাসনালীতে সৃষ্টি করে রোগ সেটা তুমি সারা গায়ে মাখলেও কোনো সমস্যা হবে না। তার মানে কি বাধ্যতামূলক বা সুনির্দিষ্ট কাজ করে। এরকম প্রভাবকও সুনির্দিষ্ট। হুদায়ক বিক্রিয়ার মধ্যে হুদায়ক প্রভাব ঢুকাই দিবা, সেটা কিন্তু হবে না। বুঝাইতে পারছি? আচ্ছা, ওকে। তাহলে পরেরটা দেখো, প্রভাবকে বিক্রিয়া শেষে বর বা গঠনের পরিবর্তন করতে পারে না, এগুলো আমরা জানি। এই যে পরেরটা 7 নাম্বার পয়েন্টটা, বিকল্প পথ সৃষ্টি করে, একটা বিকল্প পথ সৃষ্টি করে আর সক্রিয় শক্তির মান হ্রাস করে। ওই যে আমি যেটা বললাম, ঘটক মিথ্যা কথা হ্রাস করেনি এটা। আর প্রভাবক সামান্য পরিমাণ প্রভাবক কি যথেষ্ট। এখন আসো, এই যে প্রভাবকের যে প্রকার ভেদটা আছে, প্রভাবকের যে প্রকার ভেদটা আছে এটা আমরা এইখান থেকে পড়বো না, এটা তুমি সারা জীবন পড়ছোই। ঠিক আছে, কোশ্চেন যে আসছে জাহাঙ্গীরনগর, তুমি কোশ্চেন দেখলে দেখবা যে 2-1, 3টা কোশ্চেন তুমি পারো না প্রভাবক থেকে। যেগুলো পারো না সেটা এই বই থেকে আসেনি, সেটা গ্রহসারের বই থেকে আসছে। সো আমরা ওই দুইটাই পড়বো। তাহলে চলো এটা দিয়েই ওইটাতে যাই, আগে একটা একটা করে পড়ি। 4 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে ধনাত্মক। ওই যে আমরা বলছি বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, এটা তো সবাই জানি। পটাশিয়াম ক্লোরাইড KCl এর সাথে বিক্রিয়াকে মানে পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে কি হয়, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন হয়। এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটাই হচ্ছে ধনাত্মক প্রভাবক। ঠুটস্থ করে ফেলতে হবে। আরেকটা জিনিস শেখাই দিই বাচ্চা কাচ্চা, এই যে বিক্রিয়াটা আছে না, এই বিক্রিয়াটা হচ্ছে একটা একমুখী বিক্রিয়া। কয়মুখী আসে, নিচের কোনটা একমুখী বিক্রিয়া, এটা একটা একমুখী বিক্রিয়া। তাহলে ভাই আর কে কে একমুখী বিক্রিয়া যারা জানি একটু কমেন্ট করো, না জানলে আমি শেষের দিকে বলে দিব। তাহলে এখানে দুইটা জিনিস শিখলাম, যে ধনাত্মক প্রভাবকের বিক্রিয়া এটা, এটাতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্রভাবক হিসেবে কাজ করে, ধনাত্মক প্রভাবক। আর এটা একটা একমুখী বিক্রিয়া, যে দেখো তীর চিহ্ন দেওয়া আছে, এটা একটা কি একমুখী বিক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, তুমি বলতে পারো ভাই এগুলো একমুখী না, এগুলো উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এটা একমুখী বিক্রিয়া। আরো কি কি একমুখী বিক্রিয়া আছে যারা জানো একটু কমেন্ট করবা। তাহলে এটা একটা ধনাত্মক প্রভাবকের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা আরেকটা দেখো, এই যে পারক্সাইড কে তুমি পানি আর অক্সিজেন তৈরি করলা, সেই ক্ষেত্রে ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করে আলো। ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করে কে? আলো। এটাও আমরা একটু দেখে রাখবো। আচ্ছা, এরপর আসো ঋণাত্মক প্রভাবক। তার মানে নর্মালি একটা বিক্রিয়ার গতি, দেখো পারক্সাইড ভাইঙা পানি আর অক্সিজেন তৈরি হচ্ছে, এটা এত সুন্দরভাবে খুব স্মুথলি অনেক ভালোভাবে হচ্ছে, কিন্তু তুমি চাচ্ছ না এত পানি তৈরি হোক। তাহলে তুমি কি করলে, বিক্রিয়ার গতি হ্রাস করার জন্য এখানে তুমি প্রভাবক দিছ ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড না, 3টা জিনিস দেওয়া যায়। সালফিউরিক অ্যাসিড, সেম বিক্রিয়ায় ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। আরেকটা জিনিস দেওয়া যায় যেটার নাম হচ্ছে গ্লিসারিন। তাহলে এই বিক্রিয়াটাই পারক্সাইডের বিয়োজনে 3টা প্রভাবক আছে। কি? ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে গ্লিসারিন। ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর কি গ্লিসারিন। এগুলো আমি পরে PDF থেকে দেখাচ্ছি, এটা গ্রহসারের বইয়ের তথ্যই তো, এটা ওখান থেকেই দেখাবো। ক্লিয়ার? এটা পারক্সাইডের বিয়োজনে কয়টা অ্যাসিড আছে? 3টা অ্যাসিড। বলতো, সালফিউরিক অ্যাসিড, আবার ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে গ্লিসারিন। ঠিক আছে, আরেকটা কি গ্লিসারিন। আচ্ছা, এটা শেষ করে আমরা গ্রহ পড়াবো। আচ্ছা, অটোপ্রভাবক বা স্বপ্রভাবক। দেখো বিক্রিয়াটা যদি একটু খেয়াল করো, যে অক্সালিক অ্যাসিড তার সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করছে। ঠিক আছে, যখন এটা ভাইঙ্গা, যখন এটা তৈরি হয়েছে, এখানে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হয়েছে না? এই যে ম্যাঙ্গানিজ সালফেটের যে ম্যাঙ্গানেট আয়নটা আছে বা ম্যাঙ্গানেজ আয়নটা আছে, কার? ম্যাঙ্গানেজ সালফেটের। ঠিক আছে, তাহলে ম্যাঙ্গানিজ সালফেটের যে আয়নটা আছে, সেই ম্যাঙ্গানেট আয়নটা, এটা না কিন্তু, এই যে কে মনে করে, এটা কিন্তু না, এটা কিন্তু না, এটা না কিন্তু। তাহলে কোনটা? এই যে এটা যেটা উৎপন্ন হয়েছে,
সে উৎপন্ন হওয়ার পর সে এখান থেকে দ্রুত এখানে আসে, আইসা সবাইকে বলে চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, ঠিক আছে, উৎপাদ বাড়াইতে হবে। তাহলে এ আইসা বাকি সবাই নিয়ে খুব দ্রুত উৎপাদে তৈরি করে, এর জন্য এটাকে অটো বলতেছে। তুমি এটা দিছো আলাদা, তুমি কি বলছিলা বা আলাদা ঢালছ না, বিক্রিয়ক থেকে উৎপাদ হয়েছে, উৎপাদ হয়ে সে নিজে নিজেই করতেছে, এর জন্য এটাকে অটো প্রভাবক বা স্বপ্রভাবক বলা হয়ে থাকে। আচ্ছা ওকে, এরপর আসো আবিষ্ট প্রভাবক কোনটা। আবিষ্ট মানে হচ্ছে একজনের দ্বারা আরেকজন প্রভাবিত হওয়া, একজনের দ্বারা আরেকজন প্রভাবিত হওয়া। এই পোলাপান একটু কমেন্ট কর, একটু কমেন্ট কর। আচ্ছা ভালো কথা, হ্যাঁ দহন একমুখী বিক্রিয়া, হ্যাঁ হ্যাঁ দহন একমুখী, স্মৃতি আক্তার, মিতু, এই যে সব পারে। আচ্ছা হ্যাঁ, পিকে হচ্ছে একমুখী বিক্রিয়া। হ্যাঁ আরেকটা জিনিস আছে, এটা একটু লিখে দেই। দহন তো আছেই, সকল দহন প্লাস হচ্ছে প্রশমন, সকল দহন প্লাস প্রশমন। আরেকটা বিক্রিয়া আছে যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, সেটা তাপ দিলে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এটা যদি খোলা পাত্রে হয়, এটা যদি কি হয়, খোলা পাত্রে হয়, সেটাও একমুখী বিক্রিয়া। এই যে চারটা বিক্রিয়া বললাম, এটা একমুখী বিক্রিয়া, বাকি সব হচ্ছে উভমুখী বিক্রিয়া, বাকি সব কি উভমুখী বিক্রিয়া। আচ্ছা ওকে, তাহলে আবিষ্ট হচ্ছে একজনের দ্বারা আরেকজন প্রভাবিত। এই এখানে তুমি ধরো অনেকে আছে এই যে ক্লাস করতে চায় না, যে ক্লাস করার দরকার নেই, কিন্তু তোমার ক্লোজ বান্ধবী তোর নক দিছে যে দোস্ত আই ক্লাস করি ভাই, আর ক্লাসটা ভালো হচ্ছে, আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াচ্ছে, কেউ কি দিছস নক এরকম হাত তুলতো একটু, যে গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াচ্ছে, যা কপত কপতি তোমরা যারা আছো, যে থাকে না একসাথে ভর্তি হয়। আচ্ছা যাই হোক, বললা যে হচ্ছে ভাইয়া ক্লাস নিচ্ছে, ক্লাসটা করো, অনেক কিছু বাড়তি পড়াবে আজকের ক্লাসে। তাহলে সে নর্মালি ক্লাসটা করতে যাচ্ছিল, তুমি তাকে ইনফ্লুয়েন্স করছো, এটাই হচ্ছে আবিষ্ট। আবিষ্ট মানে একজনের দ্বারা আরেকজন প্রভাবিত হবা, কোনো কিছু দ্বারা একটা প্রভাবিত হয়। তাহলে আবিষ্ট প্রভাবক হচ্ছে কি, দেখো সোডিয়াম সালফাইড অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম সালফেট তৈরি করে, বাট সোডিয়াম আর্সেনাইড যেটা সেটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কোনো বিক্রিয়া দেয় না। বাট সোডিয়াম সালফাইড সোডিয়াম আর্সেনাইডকে আবিষ্ট করে কি করে, দেখো সালফাইড তো হইছেই, সোডিয়াম আর্সেনাইড হইছে। তাহলে এই যে সোডিয়াম সালফাইড যেটা, তার প্রভাবে বা তুমি যাকে নিয়ে আসছো তার প্রভাবে, ঠিক আছে, আমার বান্ধবী নাই, আচ্ছা তুমি যাকে নিয়ে আসছো তার প্রভাবে কি হয়েছে, সেটা হয়েছে এই যে সোডিয়াম সালফাইড, তাহলে একটা আবিষ্ট প্রভাব। সোডিয়াম সালফাইড কি একটা আবিষ্ট প্রভাব, ক্লিয়ার এটা? আচ্ছা এখন আসো প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটার। এতক্ষণ আমরা দেখলাম একটা বিক্রিয়া আছে, বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, প্রভাবকের কাজ কি ছিল, বিক্রিয়ার গতিটাকে বৃদ্ধি করছে। এখন হচ্ছে আমরা যেটা বলবো, ধরো এই যে বিক্রিয়া অ্যামোনিয়া উৎপাদনে বিক্রিয়ার গতি, প্রভাবক বিক্রিয়ার গতিটা বৃদ্ধি করছে। এই মলিবডেনাম কি, মলিবডেনাম এই আয়রনের গতিকে বৃদ্ধি করবে বা আয়রনের কার্যকারিতাকে বৃদ্ধি করবে, এর জন্য বলছে প্রভাবককে সে সহায়তা করে। মলিবডেনাম কিন্তু বিক্রিয়াতে সহায়তা করতেছে না ডিরেক্টলি, মলিবডেনাম কাকে সহায়তা করতেছে, প্রভাবককে সহায়তা করতেছে। এগুলো হচ্ছে প্রভাবক সহায়ক। তাহলে কি কি আছে, যেমন হচ্ছে কি এই যে হ্যাবারবোস পদ্ধতিতে অনেকগুলো আছে, যেমন মলিবডেনাম তো আছেই, সাথে অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, সিলিকা ডাইঅক্সাইড, সবগুলাই হচ্ছে কি আয়রনকে সহায়তা করে। তাহলে এগুলো হচ্ছে কি প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে, বুঝতে পারছি? সেম ভাবে প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে হ্রাসও করে, তাকে প্রভাবক বিষ বলা। কি কে, ধুলাবালি, সালফার গুলা, আর হচ্ছে কি আর্সেনিক। ধুলাবালি, সালফার গুঁড়া, আর হচ্ছে কি আর্সেনিক। আমার সাথে একটু বলো, আমার সাথে বলো, তাহলে মুখস্থ হয়ে যাবে, একটা রিভিশন হয়ে গেল। তুমি তো সব পার হয়ে গেলে আমি জানি, আরেকবার রিভিশন দিয়ে ফেলো। ধুলাবালি, সালফার গুঁড়া, একটা কি আর্সেনিক। আচ্ছা এখন এই যে দেখো সালফার ডাইঅক্সাইডের যে কি হচ্ছে, জারণ হচ্ছে, জারণ হয়ে সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে, তাই তো? এখানে এটার দুইটা পদ্ধতি আছে, সালফার ডাইঅক্সাইড অক্সাইড জারণের কয়টা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি। একটা হচ্ছে লেড প্রকোষ্ঠ পদ্ধতি আর একটা স্পর্শ পদ্ধতি। এটা দেওয়া আছে স্পর্শ, এই স্পর্শতে প আছে, এর জন্য এটার প্রভাবক হচ্ছে প্লাটিনাম। স্পর্শতে প আছে, এটার প্রভাবক কি প্লাটিনাম। প্যাঁচ বাজাবে না। যদি লেড প্রকোষ্ঠ হইতো তাইলে কি হইতো, এই যে বাচ্চা কাচ্চা, এই যে লেড প্রকোষ্ঠ, দেখো এখানে কোনো পমও নাই, কিচ্ছু না, নাইট্রিক অক্সাইড, সেম বিক্রিয়া, সেম বিক্রিয়া সালফার ট্রাইঅক্সাইডই হয়েছে। দুইটা ওয়ে, একটা স্পর্শ পদ্ধতি আর একটা লেড প্রকোষ্ঠ পদ্ধতি। স্পর্শতে প আছে, এর জন্য এটা প্লাটিনাম প্রভাবক হিসেবে কাজ করবে। এটাতে পমও নাই, ওটা হচ্ছে কিন্তু নাইট্রিক অক্সাইড প্রভাবক হিসেবে কাজ করবে। ক্লিয়ার এটা? আচ্ছা ওকে। আচ্ছা এই বিক্রিয়ায় আর্সেনিক অক্সাইড যেটা প্রভাবক বিষ হিসাবে কাজ করে। তাহলে এই যে প্লাটিনাম যে বিক্রিয়ার গতিটা বৃদ্ধি করতো, এটাকে করতে দিচ্ছে না কে, আর্সেনিক অক্সাইড। আর ধুলাবালি এমনি খারাপ জিনিস, তাই না? সালফার গুলা, ধুলাবালি, এগুলো কি এমনি খারাপ জিনিস। তুমি জানো কিনা যে সালফার এটা কি ছায়ে থাকে বা কয়লাতে সালফার থাকা ভালো না, ঠিক আছে? কয়লাতে সালফার থাকা ভালো না। তাহলে সালফার মোটামুটি সব জায়গায় একটু খারাপ কাজই করে বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? যেমন H2S, এই ক্ষেত্রে কিন্তু সালফার এটাও গ্যাসের মান নিম্নমুখী করে। H2S, ঠিক আছে, এটা পচা ডিবের মতো গন্ধ, ঠিক আছে, অনেক ফালতু। যাই হোক, তাহলে কি আর্সেনিক অক্সাইড কি করতেছে, এটা বলতো প্লাটিনাম হিসেবে কাজ করতেছে। এরপর আসো প্রভাবক আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা সমসত্ব আর একটা অসমসত্ব।
তাহলে ভাইয়া সমসত্ব কোনটা? ভাইয়া সমসত্ব হচ্ছে যার সবগুলা দশা একই অবস্থায় থাকবে। যেমন তুমি যদি এই যে বিক্রিয়ার কথাই চিন্তা করো, এটা গ্যাস গ্যাস গ্যাস, কিন্তু প্রভাবক প্লাটিনাম একটা ধাতু, ধাতু সবসময় কি হয়? কঠিন হয়। ধাতু কি হয়? কঠিন। তারপরে আই মিন কি, ধাতু হচ্ছে কি সলিড, এটা একটা সলিড, যার কারণে এটা সমসত্ব না। তাহলে কি সবগুলো সমান দশায় নাই, তাহলে অসমসত্ব প্রভাবক। কিন্তু দেখো এই যে এটা গ্যাস গ্যাস গ্যাস, এই যে এটাও গ্যাস, তাহলে এটা কি প্রভাবক? সমসত্ব প্রভাবক। তাহলে এটা আসলে তুমি এমনি পারবা যে, আবার জাহাঙ্গীরনগরের একটা কোশ্চেন আসছে, সমসত্ব বা সাম্য অবস্থার ক্ষেত্রে সমসত্ব বিক্রিয়া কোনটা? সাম্য অবস্থাকেও দুই ভাগে ভাগ করা যায়, একটা সমসত্ব সাম্য অবস্থা, একটা অসমসত্ব সাম্য অবস্থা। বুঝাইতে পারছি? সেমি, জাস্ট কি দেখবা যে একই আছে কিনা। আচ্ছা, যেমন দেখো এই যে অ্যাকুয়াস মানে লিকুইড, এই যে লিকুইড মানে তরল, এই যে তরল, তরল এটাও কি আছে? তরল। যেহেতু সবই তরল, তার মানে এটা কি বলতো? এটা একটা সমসত্ব অবস্থা। এই যে এইটাই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা জাহাঙ্গীরনগরের কোশ্চেন, যে খনিজ অ্যাসিড কি করে, এই যে গ্লুকোজ বা সুক্রোজ, সুক্রোজ বা চিনির আদ্র বিশ্লেষণ, চিনিকে ভাঙলে সেখানে খনিজ অ্যাসিড, খনিজ অ্যাসিড মানে কি, ধরো খনিজ অ্যাসিড কি থাকবে? HCl থাকে, ধরে রাখতে পারো HCl থাকে, যেটা কি করে গ্লুকোজ বা ফ্রুক্টোজে রূপান্তর করে সুক্রোজকে। এটা একটু দেখবা। আর অসমসত্ব প্রভাব, সেটাই যে দেখলাম প্লাটিনাম স্পর্শ পদ্ধতিতে থাকে। আরেকটা হচ্ছে এই যে ঘি, সয়াবিন, ডালডা বা মার্জারিন তৈরির ক্ষেত্রে নিকেল। এই যে ধাতু, ধাতু মানে কি সলিড, তার মানে কি অসমসত্ব, তার মানে কি এটা অসমসত্ব। বুঝছি? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা ওকে। আচ্ছা তাহলে চলো আমরা প্রভাবক, হাজারি স্যার কি বলছে, গুহ স্যার কি বলছে, সেগুলো আমরা একটু দেখবো, যেখান থেকে প্রায়ই কোশ্চেন আসছে। তুমি দেখবে প্রভাবকের বেশিরভাগ কোশ্চেন গুহ স্যার থেকে আসছে। সো প্রভাবকটা আমার পড়তে হবে। তাহলে চলো ভাইয়ের সাথে থেকে একটু পড়ে ফেলাই। এই যেটা আমরা মাত্রই পড়লাম ধনাত্মক প্রভাবক, তাহলে এটা পড়ছি, এটা নিয়ে আর প্যারা নেই। পারক্সাইড বিয়োজন ঘটে, ঠিক আছে, এই যে দ্রুত বিয়োজন ঘটতে পারে, কিন্তু এই ক্ষেত্রে ঋণাত্মক প্রভাবকটা কি করলা তুমি? সালফিউরিক অ্যাসিড ইউজ করলা। আর কি কি জানা আছে? আর আগের চ্যাপ্টার পড়ে আসলাম, ওই বই পড়ে আসছি, PO4 ফসফরিক অ্যাসিড। আরেকটা কি জানি ছিল? গ্লিসারিন। কি গ্লিসারিনটাও পড়বো আমরা। আচ্ছা ওকে, ঠিক আছে। এখন আসলে যে নিচে ভাগ আছে, 4টা ভাগ। ধনাত্মক প্রভাবক যেগুলো আমরা পড়ে আসলাম, ওইটাই হচ্ছে ধনাত্মক প্রভাবক। আসো ঋণাত্মক প্রভাবক, এই যেখান থেকে কোশ্চেন, ঠিক আছে। এই যে এটা জাহাঙ্গীরনগর একটা কোশ্চেন, এটা জাহাঙ্গীরনগর একটা কোশ্চেন, ইভেন এটাও জাহাঙ্গীরনগর একটা কোশ্চেন, এটাও জাহাঙ্গীরনগর একটা কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা তাহলে ঋণাত্মক প্রভাবক যেটা ওই বইয়ে ছিল না, বাট আমার কি করতে হবে? পড়তে হবে, তাই না? কিছু করার নাই, একটু পড়বা। তাহলে আসো, এটা কি? ক্লোরোফর্ম, তাকে তুমি জারণ করতেছো, জাইমন অক্সিজেন দ্বারা জারণ করা হয়। জারণ করলে এই যে গ্যাস, এটা কি বলা হয়? ফসজিন গ্যাস। কি গ্যাস? জৈব রসায়ন আছে এই বিক্রিয়াটা, এটা কি? ফসজিন গ্যাস। কি গ্যাস? ফসজিন গ্যাস। বা এটাকে বলতে পারি আমরা কার্বনিল ক্লোরাইড। কি বলা হয়? কার্বনিল ক্লোরাইড, ঠিক আছে, কার্বনিল ক্লোরাইড, কার্বনিল ক্লোরাইড, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়ায় কে ইথানল প্রভাবক হিসেবে কাজ করে? তাহলে এই বিক্রিয়ায় কে প্রভাবক হিসেবে কাজ করতেছে? ইথানল প্রভাবক হিসেবে কাজ করে। OH, ইথানল প্রভাবক হিসেবে কাজ করে। আবার তাহলে ক্লোরোফর্মের বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে কে? ইথানল। পারবো এটা ভাইয়া? এক আণবিক ও দ্বি আণবিক রিয়াকশনটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা ওকে, ঠিক আছে, দেখে দিব। এটা কি তাহলে? ইথানল কি বলো? ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করতেছে। এরপর আসো সোডিয়াম সালফাইড। এই যে বাচ্চা কাচ্চা সোডিয়াম সালফাইড দেখেই আমরা তো অনেকেই ভাবি তোমরা আবিষ্ট প্রভাবে চলে গেছে, ঠিক আছে। সোডিয়াম সালফেট অক্সিজেন বিক্রিয়াটা মনে আছে? আচ্ছা, সোডিয়াম সালফেট হয়েছে। এই বিক্রিয়ায় গ্লিসারিন প্রভাবক হিসেবে কাজ করে, খুব ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগর আসছে অলরেডি, ঠিক আছে। গ্লিসারিন প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে এটা আমরা জানতাম না। তাহলে সোডিয়াম সালফেট, তোমার বইতে সোডিয়াম সালফেট আছে, ওইখানে গ্লিসারিন দিয়ে রাখো, দিয়ে রেখে বলো ঋণাত্মক প্রভাবক, লিখে ফেলো, তাহলে তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এইটা পড়ার দরকার নেই, আমি গ্রুপে দিয়ে দিব, এটা PDF-টা দিয়ে দিব, কারণ আর কিছু নেই, ঠিক আছে। আচ্ছা একটু নিচের লাইনটা খেয়াল, এই খাদ্য বীজ, ঠিক আছে, খাদ্যদ্রব্য ও বীজ সংরক্ষণের ক্ষেত্রে সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম বেনজয়েড ঋণাত্মক প্রভাবক হিসেবে, সোডিয়াম বেনজয়েড তো চিনছ, COONA, সোডিয়াম বেনজয়েড কি হিসেবে কাজ করে? ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে, ঠিক আছে, বহুল ব্যবহৃত হয়। তাহলে খাদ্য বা বীজ সংরক্ষণের ক্ষেত্রে তুমি সোডিয়াম বেনজয়েডকে ঋণাত্মক প্রভাবক হিসেবে ব্যবহার করো। সবগুলোই, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আচ্ছা শেষ হয় না এখনো। আচ্ছা এরপরে বনস্পতি ঘি ভোজ্য তেলের পচন ক্রিয়া রোধ করার জন্য অ্যানিসল ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। কি? অ্যানিসলটা ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে, এটাও আমরা একটু দেখে রাখবো। অ্যানিসলটা কি হিসেবে কাজ করে? ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। চিত্র কি তাইলে? এই যে বেনজিন, বেনজিনের উপরে হচ্ছে কি? OCH3,
এটাকে অ্যানিসল বলতেছি আমরা। ঠিক আছে, অ্যানিসল কি হিসেবে কাজ করতেছে? ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করতেছে। এটা আমরা পড়ে আসছি যে ফসফরিক অ্যাসিড, সালফারিক অ্যাসিড। এই যে বাচ্চা কাচ্চা আমি যে বলছিলাম গ্লিসারিনও আছে, এটা একটু দেখবা। তাহলে এই যে ব্যাপারটা আছে, এগুলো কিন্তু আমরা অনেকেই পড়ি না। তো এটা না পড়ে তুমি যাবিতে গেলা পরীক্ষা দিতে, দেখলা এখান থেকে আসছে, তুমি তো প্রভাবক অনেক ভালো পারলা। আচ্ছা, কে জানি আমাকে বলছিল যে ভাইয়া শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, কালকে এই না কবে জানি কমেন্ট দেখছিলাম, সবাই তো সব পারবে, এই যে এরকমই কোশ্চেন আসবে, তখন সবাই কেমনে পারবে বলো? সবাই কি পারবে? তাইলে হাজারি স্যারের উপর অনেক ভালো প্রিপারেশন নিছো, বাট তারপরেও তোমার না পারার সম্ভাবনা কিন্তু অনেক। ঠিক আছে, বা তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়ে গেছো, তারপরে দেখলা উল্টাপাল্টা বহুপদী কোশ্চেন আসছে, হুট করে তোমার পরীক্ষার হলে বহুপদী কোশ্চেন, মাথা ঘুরে যাইতেই পারে। আর অপশনগুলো এত সহজ দেয় না যেটা তুমি দেখলেই পারে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, আরো আজকে অনেক কিছু দেখাবো যেগুলো তোমার কি কাজে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, অটোপ্রভাবক একটা তো আমরা পড়ে ফেলছি এটা। এই যে আরেকটা দেখো দেওয়া আছে, এটা কি একটা অ্যাস্টার? ঠিক আছে, অ্যাস্টারের মধ্যে আবার আদ্র বিশ্লেষণ করলে ইথানল, আর আমরা জানি যে অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়ার ফলে কি তৈরি হয়? অ্যাস্টার তৈরি হয়। আবার এটাকে ভাঙলে কি পাবা তুমি? অ্যাসিড আর অ্যালকোহলই পাইছো। এই যে অ্যাসিডটা আছে, অ্যাসিডের যে এইচ প্লাসটা আছে, এই এইচ প্লাসটা হচ্ছে কি করে? অটোপ্রভাবক হিসেবে কাজ করে। তাহলে দেখো ইথানোইক অ্যাসিডের এইচ প্লাসটা প্যাচ বাজানো যাবে না, ওই চেন না কিন্তু, ইথানোইক অ্যাসিডের এইচ প্লাসটা কি করে? অ্যাসিডে তো এইচ প্লাস দান করে, ওইটাই হচ্ছে কি অটোপ্রভাবক হিসেবে কাজ করে। সো এটাও দেখবা, যদি এটা কখনো আসে নাই, বাট টপিক যেহেতু চিনছে, যেহেতু রাস্তা চিনছে, ঠিক আছে, তাহলে কি আসতে পারে না? আসতে পারে। আচ্ছা, মিতু বলছে আমি কইছিলাম। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওকে। আবিষ্ট প্রভাবক এটা আমরা পড়ছি, এটা পড়া কিছু নেই, সমসত্ব এগুলো তোমরা পারবা, এগুলো তোমরা পড়ছো। তাহলে এখান থেকে আর অসমসত্ব প্রভাবক এগুলো ওই একই, ঠিক আছে, একই, আর পড়ার দরকার। আচ্ছা, এইটুকু একটু পড়তে পারো, ভালো কথা। অসমসত্ব প্রভাবক যদি এখানে অনেকগুলো আছে, আবার এক কথা বুঝলে কিন্তু আর কিছু নাই, যে ধাতু মানে কঠিন, ঠিক আছে, ধাতু মানে কঠিন, তাহলে অসমসত্ব সবগুলা ধাতু থাকবে, সবগুলা ধাতু থাকবে। ঠিক আছে, এই যে এটা তোমার জৈব রসায়নের বিক্রিয়া, এটা তোমার কি জৈব রসায়নের বিক্রিয়া। ঠিক আছে, এটা দেখবা তুমি এই জায়গায় তোমার হাজারি স্যারের বইয়ে জাস্ট কপারের জায়গায় সিলভার দেওয়া আছে, কপারের জায়গায় কি দেওয়া? সিলভার দেওয়া, জাস্ট একই বিক্রিয়া, কপারের জায়গায় সিলভার দেওয়া। তাহলে এটা পড়ে রাখবা জৈব রসায়ন থেকে। এখন দেখবা, এখন দেখে রাখবা, এখন লিখে রাখবা, এটা জাস্ট কপার দেওয়া হয়, যদি চলে আসে এর জন্য দেখে রাখলাম। আচ্ছা, এইটুকু ইম্পর্টেন্ট, এইটুকুর মধ্যে এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। এটা বায়োলজিতে 3-4 জায়গায় আছে, কেমিস্ট্রিতে 2-3 জায়গায় আছে, সব জায়গায় আছে এই বিক্রিয়া। তাহলে তুমি এটা তো মাস্ট পড়ো। তারপরে চলো একটু জাস্ট সামারি করি। এটা স্টার্চ বা সুক্রোজ নিছো, স্টার্চ বা শ্বেতসার নিছো, সেটাকে ডায়াস্টেজ দ্বারা ভাঙছো। ঠিক আছে, স্টার্চ কি দ্বারা ভাঙলা? স্টেজ দ্বারা ভাঙলা। স্টার্চ, এই দেখো স্টার্চে কি থাকে? স্টার্চ, তাই না? স্টার্চ এই যে স্টেজ, বুঝছি কিনা? তৈরি হয়েছে সুক্রোজ, সুক্রোজতে কি করলা? এই যে সুক্রোজটাকে এটা ভাঙলা মল্টেজ দ্বারা, কি দ্বারা? মল্টেজ। তাহলে কি পাইলা? গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজ। আর আমরা জানি যে গ্লুকোজকে ভাঙলে জাইমেজ দ্বারা ইথানল আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এখানে কয়ন এটিপি তৈরি হয়? বায়োলজির কোশ্চেন বলো তো। এটিপি লিখে দিছি, কিন্তু কয়নও হয়? একটু কমেন্ট করো তো, কয়নও হয়? একটু কমেন্ট করো। আচ্ছা, এগুলা হাজারি স্যারের বই আছে, ওইটা থেকে পড়লেই হয়ে যাবে, বাড়তি আর দরকার নাই। ঠিক আছে, হ্যাঁ, এইগুলার ছবি গ্রুপে দিয়ে দেব, যেটা মেন বই ধরে পড়ছেন সেটা সব থেকে আনইম্পর্টেন্ট জায়গা থেকে পড়েন, তাহলে কমন পাবেন। আচ্ছা, কি বলছে? মেরির মতো যাবি কি এক্সট্রা বই থেকে প্রশ্ন আসে? না, মেন বই পড়লেই হবে, মেন বই পড়লেই হবে, সাথে যেগুলো এক্সট্রা আমি তো বইলাই দিচ্ছি। ঠিক আছে, আমি তো বইলাই দিচ্ছি, গ্রুপে সব জায়গায় বইলা দিচ্ছি, প্রত্যেক দিন বলতেছি যে এটা পড়ো, এটা পড়, এমনি পড়, এটা কর, এতটুকু পড়, সবই তো বইলা দিচ্ছি, তাই না? আচ্ছা, ওকে। তাহলে এটা, হ্যাঁ, 2 টিপি বা কয় কিলো ক্যালোরি? 2 টিপি কয় কিলো ক্যালোরি বলো তো? কয় কিলো ক্যালোরি হবে? তাই না? কয় কিলো ক্যালোরি হবে? একটু আমরা কমেন্ট করবো, কয় কিলো ক্যালোরি? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা আবার আবার একটু আগের দিকে চলে যাই। ঠিক আছে, আবার আগের দিকে চলে যাই, আবার আসবো, প্রচুর পড়বো আজকে, আবার আসবো। আচ্ছা, চলো পিএইচ রিলেটেড ব্যাপারটা আগে একটু পড়ি। পিএইচ কই আছে আল্লাহ জানে, কৃষি উৎপাদন পিএইচ কাছাকাছি আসছি। আর চলো এসিডের আগে একটা নতুন একটা টপিক পড়ি, যেটা তোমরা হয়তো কম পারো অনেকে। ঠিক আছে, সেটা একটু পড়াই দিই। আচ্ছা, অম্লের ক্ষারকত্ব, ক্ষারিকের অম্লত্ব, এটা তো বুঝি, এটা তুল্য সংখ্যা সমান সমান, এটা সমান সমান ই তুল্য সংখ্যা। এটা পড়ার কিছু নেই, কিন্তু আমরা জানি না, ই পড়াইছি না আমি কয়েক ক্লাসে পড়াইছি। ই তুমি এমনি জানো তুল্য সংখ্যা কি বলে। তুল্য সংখ্যা মানে হচ্ছে অম্লত্ব আর ক্ষারকত্ব একই কথা।
ঠিক আছে, এটা প্যারা খাওয়ার কথা না আসলে, তাই না? এটা আমরা জানি। আবারও বলি, আমি বলছি অম্লের ক্ষারকত্ব, বুঝছো? আমি সবসময় যেভাবে মনে রাখতাম, অম্লের হয় ক্ষারকত্ব, তার মানে এটা কি, তার মানে কি বুঝাইল বলো তো? আমি যেটা মনে রাখতাম, যেটা আছে যে অম্লের ক্ষারকত্ব মানে এই যে এক মূল অম্ল আছে, তাকে প্রশমন করার জন্য, ঠিক আছে, তাকে প্রশমন করার জন্য কতটুকু ক্ষার লাগতেছে, ঠিক আছে? তাহলে প্রথম যেটা আছে ওটাতে যে বলছে অম্লের, ধরো আমার বউ, তার মানে মেন কার আমি, তাহলে জিনিসটাকে অম্ল, তার ক্ষারকত্ব মানে কি, তাকে প্রশমন করার জন্য যতটুকু ক্ষার লাগতেছে। ক্ষারকের, তাহলে ক্ষারককে প্রশমন করার জন্য যতটুকু অম্ল লাগতেছে সেটা তার অম্লত্ব, যেটাকে আমরা তুল্য সংখ্যা দ্বারা কি করতে পারি, প্রকাশ করতে। হ্যাঁ, 20 কিলো ক্যালোরি, গুড। হ্যাঁ, পুষ্পকানন 20 কিলো ক্যালোরি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো, এগুলো আমরা সবই জানি মোটামুটি, তাই না? যে এইচ প্লাস যত থাকবে অত হয়, 2টা আছে 2, 3টা আছে 3, বাট ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে একটু সমস্যা আছে না? আর এটা আমি কিভাবে পরে জানি, অক্সিজেনের সংখ্যা -1, অক্সিজেন 4টা আছে এর জন্য এটা 3। অক্সিজেন যদি এখানে 3টা থাকতো তাহলে কত হইতো বলতো, 2। অক্সিজেন যদি কি থাকতো, 2টা থাকতো তাহলে কত হইতো বলতো, 1 হইতো, তাই না? আমরা জানি না এগুলো, জানি কিনা? H3PO4, তারপর কি H3PO3, H3PO2, তাহলে কি বলছি, অক্সিজেন সংখ্যা -1, তাহলে অক্সিজেন কয়টা আছে, 4টা, তাহলে কত হবে এখানে বলো তো, 3 হবে। অক্সিজেন আছে 3টা, তাহলে 1 বাদ দিবে, তাহলে কত, 2 হবে। এখানে আছে কয়টা, 2টা, তাহলে কত হবে, 1 হবে। কত হবে, 1 হবে। এটা একটু পরে রাখবা। আরেকটা বাচ্চা কাচ্চা ব্যতিক্রম পড়াই, চলো আরেকটা ব্যতিক্রম, যেটা অনেকে জানি না হয়তো বা, এই যে H3BO3, এটা কত বলো তো, যে জানো একটু কমেন্ট করো, আর না যে জানো তাহলে হচ্ছে অ্যান্সার করো, আমি পরে বলে দিব। কার্বন ডাই অক্সাইডের ক্ষারকত্ব হচ্ছে 2, ব্যতিক্রম এটা। ফসফরাস পেন্টঅক্সাইডের ক্ষারকত্ব হচ্ছে 6, পড়বা। সালফার ডাই অক্সাইডের হচ্ছে কত, 2। দেখো, কার্বন ডাই অক্সাইডের 2, সালফার ডাই অক্সাইডের কত, 2। সালফার ডাই অক্সাইডের কত, 2। হ্যাঁ, H3BO3, হ্যাঁ মৃত্যু 1। হ্যাঁ, স্বর্ণালী আঁকি 1 1 1 1 না 1, এটার 1, এটা বি কিন্তু শুধু ফসফরাসের ক্ষেত্রে বলছি, এটা শুধু ফসফরাসের ক্ষেত্রে এই ট্রিক। তাহলে H3BO3 এটা খুবই দুর্বল একটা অ্যাসিড, মাত্র একটা H+ সে ত্যাগ করতে পারে। এটা করা বরিক অ্যাসিডের জন্য কত বলতো, 1। বরিক অ্যাসিড কত, 1। ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো আমরা জানি, এগুলো আশা করি পারবা তোমরা, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আরেকটা টপিক যেটা পড়াইতে চাইলাম এটা কই গেল, আচ্ছা বাফার দ্রবণের আগে সামনে পড়বে। আচ্ছা, পিএইচ রিলেটেড ব্যাপারগুলো যদি আমরা একটু দেখি। হ্যাঁ, 1 1 1, আরে সবাই পারে। আরে কি পড়াবো তোদেরকে, তোরাই আমার চেয়ে ভালো পারিস। আচ্ছা আচ্ছা, তাহলে জাস্ট আমি এটা দেখাইলাম না, হ্যাঁ, কারণ এটা আমি অনেকবার পড়াইছি। আচ্ছা চলো, পিএইচ রিলেটেড ব্যাপারটা আমরা পড়বো, দ্রবণের পিএইচ বা পিএইচ স্কেল। ওকে, আমরা পিএইচ সবাই জানি যে ঋণাত্মক লগারিদমের হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা বা H+ এর ঘনমাত্রাই হচ্ছে কি পিএইচ বলা হয়। পিওএইচ কি, তাহলে OH আয়নের ঘনমাত্রাটাকে পিওএইচ বলা হয়, তাই না? এগুলো আমরা জানি ব্যাপার। তারপর একটু জানবো যে সোরেনসেন আবিষ্কার করছে, এটাকে প্রসেস অফ হাইড্রোজেন বা পাওয়ার অফ হাইড্রোজেন বলা হয়। ঠিক আছে, তাহলে পিএইচ সমান হচ্ছে -log হাইড্রোনিয়াম, এটার নাম কি, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা। একটু বলো তো বাচ্চা কাচ্চা, এই হাইড্রোনিয়াম আয়নের কয়েকটা কোশ্চেন করবো। এই হাইড্রোনিয়াম আয়নের সংকরণ কি, এটার সংকরণ কি বা হাইব্রিডাইজেশন কি, একটা কোশ্চেন। এটার মধ্যে কয় জোড়া মুক্ত জোড়া আছে, মানে লন পেয়ার আছে, এই দুইটা একটু কোশ্চেনে আনসার করো তো। হাইব্রিডাইজেশন কি এটার, আর এটার লন পেয়ার বা মুক্ত জোড় কয়টা, এটা একটু বের করো, একটু জানাও আমাকে, ভাইয়াকে একটু এটা জানাও। আচ্ছা, তাহলে যেটা আমি বলতেছিলাম, তাহলে এটুকু আমরা জানি। এখন আসো, তোমাকে একটা কমন দরকার নাই, মানে এত প্যাচমোচর দরকার হচ্ছে একটা সহজ জিনিস শিখে, সেটা হচ্ছে পিএইচ এর সাথে H+ এর সম্পর্কটা কি। সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাইলে কোনো কিছুর পিএইচ বেশি মানে তার H+ কম, পিএইচ বেশি মানে কি, H+ কম। এখানে অনেক কিছু গুহ স্যারের বই থেকে আসে, সেটা আমি দেখাবো, ঠিক আছে, টেনশন নিও না। কোন কোন জায়গা দেখাবো আমি ট্রাই করবো তোমাদের মনে করানোর জন্য, আমার সাথে একবার দুইবার বলবা, যেগুলো মুখস্থ বিদ্যা, যেটা মুখস্থ করাই দিতে পারি যেন। আচ্ছা, তাহলে কি বলছি, পিএইচ ব্যস্তানুপাতিক হচ্ছে কি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে কোনো কিছুর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে পিএইচ কি হবে, কম হবে। মনে রাখবা ডিফারেন্স হচ্ছে 10, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 ডিফারেন্স হইলে পিএইচ এর 1 হ্রাস বা বৃদ্ধি ঘটে। তাহলে পিএইচ 1 বৃদ্ধি হইলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 কমবে, বা পিএইচ 1 হ্রাস করলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 বাড়বে, বুঝছি কিনা? বা হাইড্রোজেনের ঘনমাত্রা 10 বাড়লে পিএইচ 1 কমবে, কারণ ব্যস্তানুপাতিক। এইটুকু ক্লিয়ার কিনা, এইটুকু ক্লিয়ার, যেটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন বলতে পারো ভাইয়া যদি আমার পিএইচ না আসে, পিওএইচ আসে, তখনও কি সেম? হ্যাঁ, তখনও উপরেরটা ব্যস্তানুপাতিক। এরকম আর কি কি আছে, পিকেএ, পিকেবি, ঠিক আছে, পিকেডব্লিউ, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে,
পি কে কে ডাব্লিউ, আর কি আছে বল? পি কে এ, পি কে বি, পি কে ডাব্লিউ, আর কিছু আছে? আপাতত ধরো এইটুকু, এই কয়টাই মনে রাখো। পি দিয়া যা আছে সবাই যার যার সাথে তার সাথে ব্যস্তানুপাতিক। এটার সাথে এইচ প্লাস এর ঘনমাত্রা ব্যস্তানুপাতিক। এটার ক্ষেত্রে কি হবে? ও এইচ আয়নের ঘনমাত্রাটা কি হবে? ব্যস্তানুপাতিক। এটার ক্ষেত্রে কি হবে? কে ব্যস্তানুপাতিক। এটার ক্ষেত্রে হবে কি? 1/k বি, এটা হচ্ছে এ। এটা কি হবে? 1/k ডাব্লিউ। এগুলো আমরা জানি তো। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক, কে ডাব্লিউ মানে কি? পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল। আচ্ছা ওকে, অনেকেই কমেন্ট করছে, কমেন্ট আমি একটু দেখি। হ্যাঁ ওকে, আচ্ছা অনেক করছে। আচ্ছা হ্যাঁ, তাহলে সুরজিৎ চন্দ্র করছে হ্যাঁ এক জোড়া লন পেয়ার। আচ্ছা ওকে, মুক্তজোড়া এক জোড়া sp3 সংকরণ, sp3 সংকরণ। হ্যাঁ আলিফ করছে, মিতু, স্মৃতি, আবিদ, পিকে। হ্যাঁ এই তো, গুড গুড গুড, সবাই পারছে। হ্যাঁ সবাই পারছে, গুড। তাহলে সবার সাথে কি বলতো, সবগুলো সম্পর্কই কি? এক কথায় বললে সবগুলো এখানে যেটাই থাকবে ওটার সাথে সবাই কি? ব্যস্তানুপাতিক। ওটার সাথে সবাই কি? ব্যস্তানুপাতিক। সবার সবার সাথে কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝতে পারছি? আচ্ছা ওকে, তাহলে চলো আমরা আরেকটু যদি একটু দেখে এখানে। এখন আসো, এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা চাইলে সেটা কেমনে বের করবো, বা কে ও এইচ আয়নের ঘনমাত্রা চাইলে সেটা কেমনে করবো? সবার ক্ষেত্রে কিন্তু একই, সবার ক্ষেত্রে একই লোস। তাহলে এইচ প্লাস এর ঘনমাত্রা আবার মনে রাখবে, এইচ প্লাস যেই কথা, হাইড্রোনিয়াম আয়ন একই কথা। ঠিক আছে, প্রকৃতিতে আসলে এইভাবে থাকে, কিন্তু আমরা হিসাবের সুবিধাতে এইভাবে লিখি। তাহলে এটার বের করার নিয়ম কি? এইচ প্লাস এর ঘনমাত্রা বা হাইড্রোনিয়ামের ঘনমাত্রা 10 এর পাওয়ার মাইনাস পিএইচ, মাইনাস কি? পিএইচ। তাহলে মাইনাস পি কে এ মানে মাইনাস কে এ মাইনাস কে বি, যখন এটা হবে মাইনাস কে ডাব্লিউ, যখন ওইচ হবে ওইচ, সবার ক্ষেত্রে একই কথা। তাহলে আমরা দুইটা সূত্রই পড়লাম, এই যে এটা একটা, আরেকটা কি? সবাই ব্যস্তানুপাতিক। আরেকটা কি? সবাই ব্যস্তানুপাতিক। আমি হাতে ক্যালকুলেশন শুধু ম্যাথ দেখাবো। দেখো একটু যদি খেয়াল করো, পিএইচ ছিল 5, হইছে 4, তাহলে কি হয়েছে? 1 হ্রাস পাইছে, 1 কমছে, 1 কমছে। তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা উল্টা হবে, বাড়বে। কত গুণ বাড়বে? 10 গুণ বাড়বে, কারণ সম্পর্ক কত? 10। বুঝছি কিনা? বোঝার কথা। ওকে আচ্ছা ওকে, কে ডাব্লিউ এর ভ্যালু এটা আমরা জানি, এটা কিন্তু একক বিহীন, একক নাই, একক বিহীন। ডাবির কোশ্চেন আসে কিন্তু এখান থেকে। তাহলে একক বিহীন, একক বিহীন। কিন্তু যদি অপশনে একক বিহীন না থাকে, তাইলে এটার অ্যান্সার কি? তাইলে এটার অ্যান্সার কি বলতো? এই যে একটা ঘনমাত্রা আরেকটা ঘনমাত্রা, দুইটা ঘনমাত্রা, ঠিক আছে, গুণ করলে কি হয়? মোল পার লিটার, ঠিক আছে, ইনটু মোল কি হবে? পার লিটার। তার মানে বোঝাই যাচ্ছে যে মোল স্কয়ার পার লিটার স্কয়ার। তাহলে যদি অপশনে একক থাকে, একক বিহীন, তাহলে অ্যান্সার একক বিহীন। যদি অপশনে একক বিহীন না থাকে, তখন কিন্তু অ্যান্সার এটা। ঠিক আছে, তাহলে পানির আয়নিক গুণফলটা আমরা একটু দেখে রাখলাম। তাহলে এটা আমরা জানি কত? 14 হয়, তাই না? কে ডাব্লিউ সমান কত হয়? 14 হয়, তাই না? বা পি কে ডাব্লিউ সমান কত হয়? 14 ধরা হয়। বা পিএইচ সমান, এই সূত্রগুলো আমরা জানি না? জানি। পিএইচ সমান প্লাস পিএইচ প্লাস পিওইচ সমান কি? 14। এগুলো একটু দেখে রাখবা। এই যে বাচ্চা কাচ্চা, এই যে এগুলো পড়তে পারো। আচ্ছা এখানে পড়ার চাইতে ইয়েরটাই ভালো, গহু স্যারের বইয়েরটা পড়লেই হবে। এটা না পড়ার দরকার নেই এখান থেকে। এটা এখান থেকে না, এটা আমরা গহু থেকে পড়বো। হ্যাঁ, গহু থেকে আসছে পরীক্ষায়, সো গহু থেকে পড়বো। আচ্ছা একটু, বিশুদ্ধ পানির পিএইচ কত হয়? 7 হয়, এটা আমরা জানি। তারপরে জাস্ট আরেকটু দেখে রাখলাম আরেকটা জিনিস, জলীয় দ্রবণের পিএইচ বা পিওইচ এর মান সর্বোচ্চ সীমা কত? 0 থেকে 14 পর্যন্ত হয়ে থাকে। 0 থেকে কত হয়? 14 পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, এইটা একটু হালকা করে দেখে রাখবো। এখন আসো পিএইচ রিলেটেড ম্যাথগুলো যখন আসে, এই ম্যাথগুলো আমরা কিভাবে করব? আচ্ছা ম্যাথে যাওয়ার আগে পিএইচ এর যে মানগুলো, ভ্যালুগুলো আছে, কি কি পড়তে হবে সেগুলো যদি আমরা আরেকটু জানা আসি। ঠিক আছে, আচ্ছা কি কি জানা লাগবে সেগুলো যদি আমরা একটু দেখি। ঠিক আছে, আচ্ছা দেখো, এই যে পিএইচ রেট, এই ব্যাপারটা একটু দেখতে পারি। ঠিক আছে, এখান থেকে একটা কোশ্চেন আসছিল জাহাঙ্গীরনগরে, একটু দেখলাম যে আমরা মাধ্যমটা যদি বলি, আমরা জানি 7 নিউট্রাল বা প্রশম, 7-এর কম হইলে অম্ল, 7-এর বেশি হইলে ক্ষার, এইটুকু জানি। বাট তীব্র অম্ল 0 থেকে 2 পর্যন্ত হইলে তাকে তীব্র অম্ল বলা হয়, 2 থেকে 4 হইলে তাকে মধ্যম অম্ল, তারপরে মৃদু অম্ল। ক্ষারের ক্ষেত্রে দেখো 7 থেকে 10 পর্যন্ত হচ্ছে মৃদু ক্ষার, 10 থেকে 12 পর্যন্ত কি? মধ্যম ক্ষার, 12 থেকে 14 পর্যন্ত তীব্র ক্ষার। কার ভ্যালু? পিএইচ এর ভ্যালু। আবার পিওইচ ভাইবো না, পিওইচ ভাইবো না। ঠিক আছে, তো একটা কোশ্চেন এরকম দেখলাম জাহাঙ্গীরনগরে আসছে যে tan ইনভার্স 14, ঠিক আছে, tan ইনভার্স 14 এটা কার? ও এইচ এর ভ্যালু। এটা কি? ও এইচ এর ভ্যালু। ঠিক আছে, ও এইচ মাইনাস আয়নের ঘনমাত্রা। তাহলে বুঝাই যাচ্ছে এখানে পিওএইচ কত? পিওএইচ হচ্ছে কত? 14। পিওএইচ হচ্ছে 14, তাই না? আমি ট্রিক শিখাবো একটু পরে, এগুলো কেমনে বের করা যায়। তাহলে পিওএইচ হচ্ছে কত? লগের ভ্যালু দিয়ে কেমনে বের করা যায় বা সহজে কেমনে মনে রাখা যায়, এটা আমি দেখাই দিব।
পিওএইচ সমান সমান হচ্ছে 14। তাহলে পিএইচ সমান সমান কত বলো তো? তাহলে পিএইচ আমরা কি জানি, পিএইচ প্লাস হচ্ছে পিওএইচ সমান সমান হচ্ছে কত? 14। তাহলে এখান থেকে তুমি যদি পিএইচ বের করতে চাও তো পিএইচ সমান সমান কি হবে? 14 মাইনাস মাইনাস এটার ভ্যালু তো 14, তাহলে 14 সমান সমান কত হচ্ছে? 0। ঠিক আছে, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে পাওয়ার 0 মানে যখন তুমি এর ভ্যালুটা বের করবা, কোনো কিছুর কি বলো, কোনো কিছুর কি 0। আচ্ছা ওকে, তাহলে পিএইচ কি হচ্ছে? 0 হচ্ছে। তাহলে আমরা কি বলছি, যত 0-র কাছাকাছি থাকবে, ঠিক আছে, 0-র কাছাকাছি থাকবে বা তখন সেটাকে আমরা কি তীব্র অম্লের দিকে যাচ্ছে, তাহলে অম্লটা কিন্তু তীব্র অম্লীয়। তাহলে অপশনটা একটু এইভাবে দেখে নিবে। তাহলে পিএইচ যেহেতু 0-র কাছাকাছি, তার মানে বোঝাই যাচ্ছে কি সেটা তীব্র অম্ল, অনেক বেশি অম্ল, ঠিক আছে, অনেক তীব্র অম্ল আর কি। তো এইটা এরকম কোশ্চেন থাকলে তখন কিন্তু এইটাকে পিএইচ ভ্যালু পাইবো, ভাইবো না যে খার খার বলছে এখানে পিওএইচ। ঠিক আছে, জাস্ট একটু মনে করাই দিলাম। আসো পরের পেজটা দেখি। এই যে এই পেজ থেকে যেভাবে কোশ্চেন আসছে, ঠিক আছে, তুমি দেখবা যতগুলো পিএইচ ভ্যালুর মান আসছে সবগুলো এইখান থেকে আসছে। তাহলে এই ছকটা তোমার পড়তে হবে, ঠিক আছে, এই ছকটা তোমার পড়তে হবে যে 1 মোল এই সেলের এই যে পিএইচ দেখো শূন্য, দেখছো মানে হ্যাঁ পিএইচ হচ্ছে কত, এটা পিএইচ ভ্যালু, পিএইচ মান কত হচ্ছে? 0। তাহলে দেখো 0 হইলে পিএইচ কত হয়? তীব্র অ্যাসিড কিন্তু HCl। এর জন্য আগের বার দেখলাম ওইটা কি তীব্র অম্ল ছিল, 0 হইলে কি তীব্র অম্ল। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হইলে কত হয়? 14 হয়, এটা আমরা জানি। এখন হচ্ছে এই যে এখান থেকে পড়তে হবে, পড়লে সবগুলাই মোটামুটি ইম্পর্টেন্ট, বাট তারপরে কিছু কিছু যদি আমরা বলি, ভিনেগার, সাদা ভিনেগার বা 5% ভিনেগার 2.4, এটা অন্য কোথাও এই কোশ্চেন আসছে পরীক্ষায়। চুনের পানি, চুন মানে ক্ষার, তাহলে ক্ষার 10 দশমিক সামথিং। ঠিক আছে, মানুষের রক্তের পিএইচ, এটা আমাদের সাথে একদম হুবহু মিলেই গেছে, এটা প্যারা নাই। মানুষের লালারসের পিএইচ, ঠিক আছে, লালার পিএইচ হচ্ছে কত? 5-6, তারপর দেখো কত সুন্দর 5, তারপর 6, তারপর 7, ঠিক আছে, 7-এর পরে আর কি 9 বা 8 যাই করো, তাও তো কাছাকাছি যেতে পারছো। 5, 6, 7, 8, লালার পিএইচ কত? 5, 6, 7, 8, এমনি মনে রাখবে, এটা 8ই পড়বা। তাহলে লালার পিএইচ 5, 6, 7, 8, 5, 6, 7, 8। দুধ, মায়ের দুধ 7.2 থেকে 7.4 পর্যন্ত হয়। গরুর দুধ অত ইম্পর্টেন্ট না, তারপরে দেখে রাখতে পারো। চোখের পানির পিএইচ দেখে রাখতে পারো, বাট এইগুলা লেস ইম্পর্টেন্ট, এগুলা লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা এইখানে আসো, মানুষের পাকস্থলীর 1.5 থেকে 3.5 পর্যন্ত হয়, এটা হাজারি স্যারের বই সেম দেয়ার, 1.5 থেকে 3.5 পর্যন্ত হয়। দেখো মূত্র, সকালবেলার মূত্র একটা, রাতে একটা। সকালবেলা মূত্র আমি বলছি, এটা মনে রাখার সিস্টেম হচ্ছে 6.5 থেকে 8 পর্যন্ত। মনে রাখার সিস্টেম কি? 6.5 থেকে 6.6 থেকে সকাল 6, ঠিক আছে। তাহলে সকাল 6 থেকে কত পর্যন্ত? 8 পর্যন্ত হবে। 6 থেকে কত পর্যন্ত? 8। তাহলে সকালবেলা 6 থেকে 7 পর্যন্ত, তারপর 7:30 থেকে 8 পর্যন্ত হচ্ছে রাতের বেলা, বুঝছি। আবার তাহলে 6 এই শুধু এই রেঞ্জটা পড়বা, সকালে কম থাকে রাতে বেশি থাকে, সকালে কম থাকে রাতে বেশি থাকে। এখন লেবু আসো, লেবু আবার দুইটা, একটা হলুদ লেবু, একটা সবুজ লেবু। হলুদ, আচ্ছা একটু এই দেখো কিভাবে মনে রাখতে পারি। আমরা যে বেনিয়া সহ পড়ছিলাম না, বেনিয়া সহা কলা, তাই তো। আগে কে সবুজ, তারপরে হলুদ। তাহলে দেখো এই যে কত হয়েছে, 8.2 থেকে 2.4, এইভাবে ক্রম মনে রাখবা, তাইলে হবে আগে সবুজ তারপরে হলুদ। তাহলে এটা কত? 1.8, আর এটা শেষ কত হয়েছে? 2.4। এটা রেঞ্জ আর কি, এখান থেকে এটা রেঞ্জ পড়াচ্ছি। তাহলে একবারে দুইটা হয়ে গেল, আগে সবুজ তারপরে হলুদ, আগে সবুজ তারপরে হলুদ, আগে সকাল তারপরে রাত, বুঝছি। তাহলে 6.5 থেকে 8.0, 6.5 থেকে 8.0। আচ্ছা এটা তোমার বুঝতে হবে যে কোশ্চেনটা কোন জায়গা থেকে আসছে। তুমি যদি এটা পড়ো, এটা কেন পড়ো বলো তো? যখন দেখবা অপশনগুলো এই রিলেটেড, তখন কিন্তু আনসার এই রিলেটেড দিবা। যখন তুমি দেখবা অপশন অন্যরকম, তাহলে এখান থেকে দেওয়ার দরকার নেই, তার মানে কোশ্চেনটা এখান থেকে আসছে না। বাট রাসায়নিক পরিবর্তন থেকে যদি পিএইচ এর ভ্যালু আসে, এই ছক থেকে আসবে, এই ছক থেকে আসবে। তুমি এক্সপ্রেশন ঘাটাঘাটি করে তাহলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। এই ঘাটাঘাটি করলেই তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে বুঝতে পারছি, তাহলে সবুজ হচ্ছে 1.8, আর হচ্ছে কি ওটা হচ্ছে এত। এখন আসলে হলুদ লেবুর রস, সবুজ লেবুর রস। আবার এটাতেও 2.4 দেখো কম, এটাতে ঠিক আছে, এখানে 2.4, এটা 2.6, মানে সবুজ তার সবসময় একটু কম হবে, ঠিক আছে। একটু দেখে রাখো। ব্ল্যাক কফি, ঠিক আছে, ব্ল্যাক কফি হচ্ছে কত? 5। আজকালকার চাই পাওয়া যায় না 5 টাকা দিয়ে, ব্ল্যাক কফি 5 টাকা দিয়ে ধরে নিলাম, ঠিক আছে। বিয়ার কত? 4 থেকে 5 হয়। বিয়ার কত হয়? 4 থেকে 5 হয়। ব্ল্যাক কফি 5, বিয়ার কত হয়? 4 থেকে 5 হয়, ঠিক আছে। এই ছকটা আর যে তীব্র অম্ল ক্ষার, ওই ব্যাপারটা ক্লিয়ার কিনা? ওই ব্যাপারটা ক্লিয়ার?
আচ্ছা, তাহলে এটা খুব ভালো করে বলবো ভাইয়ের সাথে আবার একটু বলো তো, যেন এখন একটু মুখস্থ হয়ে, যেহেতু অল্প সময়, এই সময় তো হচ্ছে এতটা মুখস্থ রাখা সম্ভব না, তাই না? আমার সাথে সাথে একটু বলো। সাদা ভিনেগার 5%, বা ভিনেগারে কত 2.4, ভিনেগার কত 2.4। চুন, চুন মানে খার, খারের পেজ অনেক বেশি হবে, 10 দশমিক সামথিং হবে। মানুষের রক্ত, এটা আমরা জানি 7.35 থেকে 45 পর্যন্ত। লালা রসের 5, 6, 7, 8, 5, 6, 7, 8 সিরিয়াল করে যাবে, তাইলেই হয়ে যাবে। মায়ের দুধ, এটা 7.2 থেকে 7.4। এগুলা এইটা এখান থেকে ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তারপরে দেখে রাখতে পারো গরুর দুধ কত আর কত, হ্যাঁ, এগুলো একটু দেখে রাখতে পারো। পাকস্থলী 1.5 থেকে 3.5, পাকস্থলী সবসময় পিএইচ কম, 1.5 থেকে 3.5। মূত্র সকাল আর হচ্ছে রাতে, সকাল আর রাতে রেঞ্জ হচ্ছে 6.5 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে? তাহলে সকালে কি হবে 6.5 থেকে 7 পর্যন্ত, বা ঠিক আছে, তারপর 7.5 থেকে 8 পর্যন্ত হচ্ছে রাতে। লেবু হলুদ আর সবুজ, আমরা বেনিয়া সকালে সবুজ আগে পড়ছি, তাহলে রেঞ্জ হচ্ছে 1.8 থেকে 2.4। তাহলে 1.8 থেকে হচ্ছে কত 2 হচ্ছে সবুজ, আর হলুদ হচ্ছে কত 2.2 থেকে 2.4 পর্যন্ত হয়। হলুদ লেবুর রস, সবুজ লেবুর, সবুজ লেবুর হলুদ দুইটাই 2 থেকে শুরু হয়েছে, কিন্তু সবুজটার ভ্যালু কম হবে 2.24 পর্যন্ত, ওটা 2.6। ব্ল্যাক কফি, চাই 5 টাকাতে পাওয়া যায় না, কফি কয় টাকা দিচ্ছে তোমাকে? 5 টাকায় দিচ্ছে। তাহলে ব্ল্যাক কফি কত 5, বিয়ার 4-5, বিয়ার কত 4-5। তাহলে এটা বিয়ার কি 4-5 হাজার, এই যে একটু কে লিখে মজা করে দিলাম, ঠিক আছে, মনে থাকে। বিয়ারের দাম কিন্তু 5 টাকা মনে কেনা, ঠিক আছে? 4-5 হাজার টাকা লাগে, অনেক বেশি দাম, ধরো দামি জিনিস খাবা, ঠিক আছে? এটুকু ক্লিয়ার, এটুকু ক্লিয়ার। তাহলে আবার চলো একটু আমি পিএইচ এর দিকে যদি যাই, কত পেজ জানি ছিল, পিএইচ কত পেজ? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে পিএইচ রিলেটেড মোটামুটি ব্যাপারগুলো আমরা এখানে দেখলাম। এখন আসো আর কি দেখতে পারি আমরা। এখন আসো পিএইচ এর ভ্যালুগুলো আমরা কিভাবে বের করব, পিএইচ এর মান বা ম্যাথগুলো আমরা কিভাবে করতে পারি। ম্যাথ আমি দুইভাবে শিখাবো, একটু খেয়াল করো। কোন একটা ভ্যালু দেয়া থাকলো যে 10 ইনভার্স হচ্ছে 5, এখানে লেখা থাকতে পারে 1.8, যেমন সবচেয়ে পরিচিত যেটা, এটা কার বলো তো বাচ্চা কাচ্চা, এটা কার একটু বলো। সেম ভ্যালুই দিলাম, ধরো এখানে 7.8, ঠিক আছে, বা এখানে দিলাম আমি হচ্ছে 8.9, ঠিক আছে, সেম ভ্যালুই যদি হয় 10 ইনভার্স 5। আচ্ছা, এখন এটারে দিলাম ধরো 10 ইনভার্স হচ্ছে 9, ঠিক আছে। আচ্ছা, এটা 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 কার মান? এটা দুইটা জিনিসের মান, একটু কমেন্ট করবা ভাইয়াকে, হ্যাঁ। এটা কোন কোন বিয়ার আবার, ঠিক আছে, হ্যাঁ 4-5 কে, হ্যাঁ 4-5 কে অনেক দাম বিয়ারের। এটা কার, কার মানটা, এটা কার কে এ, এটা একটু বলো কার কে এ, বা কার কে বি, কে বি ও হয়, এটা দুইটাই কে এ কে বি, কার কার, এটা একটু বলো। তাহলে ট্রিকটা হচ্ছে কি, এটা ভাইয়ার ট্রিক, ঠিক আছে। যদি ভ্যালুগুলোর ডিফারেন্স অনেক বেশি থাকে, ধরো ক নাম্বারে পিএস হচ্ছে 2, খ নাম্বারে 3, গ নাম্বারে 4, তারপরের নাম্বার হচ্ছে ধরো হচ্ছে 5, মানে বুঝাইছি গ্যাপ আছে অনেক, তখন তুমি আবার এই ট্রিক ফলো করতে পারবা। তাহলে এই ট্রিক কি ভাইয়া? এই ট্রিক হচ্ছে 10 এর পাওয়ার যত থাকে, পিএইচ বা পিকে যাই বলো না কেন, পিএইচ বা হচ্ছে পিকে এ, পিকে বি, এরপরে যেন আর এটা না লেখা লাগে, হ্যাঁ একটা লিখছি মানে ওইটাই, পিকে ডাব্লিউ, সবার ক্ষেত্রে একই নিয়ম। যত থাকবে তার চেয়ে এক কম, 1 হবে, 1 কম হবে, মানে 4, 5 আছে 4 হয়েছে, 5 আছে 4 হয়েছে। এখন এখানের ভ্যালু যদি, এই যে এইখানের ভ্যালু যদি ছোট হয়, এইখানের ভ্যালু যদি কি হয় ছোট হয়, তাহলে এইখানে দশমিকের পর বড় হবে, দশমিকের পর কি হবে বড় হবে। আর এইখানের ভ্যালু যদি বড় হয় দশমিকের পর কি হবে, তাহলে এইটার ক্ষেত্রে, এই যে এটা না, পরেরটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এই যে এটার ক্ষেত্রে, ঠিক আছে, এটারও পিএইচ কত হবে, সেমই তো 4 দশমিক সামথিং। এখানে যেহেতু বড় মান, মানে কি অনেক বড় না, 1 কই আর 7 কই, বড় মান 7, মানে 10 পর্যন্ত চিন্তা করবে, 1 থেকে 10 পর্যন্ত, 10-এর কাছাকাছি, মানে বড় মান। এখানে বড় হইলে এখানে ছোট হবে, এখানে কত হবে ছোট হবে, এখানে কত হবে ছোট হবে, বুঝছি কিনা? হ্যাঁ অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ অ্যাসিটিক অ্যাসিড। খাটটা কি, খাটটার নাম কি? আচ্ছা খাটটা কি, খাটটার নাম বলো। আরে অ্যামোনিয়া, আচ্ছা আচ্ছা, অ্যামোনিয়ারও সেম, পিকেবির মানে এত, ঠিক আছে। এটুকু ক্লিয়ার কিনা? এখানে ছোট হইলে ওইখানে বড় হবে, এখানে বড় থাকলে ওইখানে ছোট হবে। তাহলে বুঝতে পারছি কিনা? তাহলে 1.8, এটা আমরা জানি 7 পয়েন্ট কত হয়, 4.74 হয়, ঠিক আছে, 4 পয়েন্ট কত হয় 74 হয়ে থাকে। এটাও কত হবে তাহলে, এখানে কম হবে, এখানে কি হবে কম হবে। তাহলে এখানে কত ধরো হচ্ছে 3 মানে 3, এখানে 7, এখানে ধরো 3 বা আরো কম, এখানে 2 ধরো, ঠিক আছে, এরকম হবে, বুঝতে পারছি? তাহলে এখানে যত বাড়বে ওইখানে তত কমবে। এটা কত আছে দেখো তো, 10 এর পাওয়ার 9, তাহলে এটার পিএইচ কত হবে, বা পিকেবি কত হবে 8 দশমিক, এখানে বড় মান, তাহলে এখানে ছোট মান হবে, তাহলে ধরো 1,
ঠিক আছে 1 8 বা ধরো 1 2 1 2 এই টাইপ, বুঝছি কিনা? বা উল্টা পথে যদি আমরা যাই, দেওয়া আছে 8 পয়েন্ট হচ্ছে 12, তার মানে কি যেহেতু তুমি এখানে পূর্ণ সংখ্যা 8 লিখছো, তার মানে এখানে ভ্যালু কত বলো তো 9, বুঝছি কিনা? তুমি যেহেতু এখানে 4 লিখছো, 10 এর পাওয়ার কত হবে তাহলে 5, তুমি যেহেতু এখানে 4 লিখছো 10 এর পাওয়ার কত হবে 5, মানে উল্টা চাইলো তোমার কাছে হাইড্রোনিয়াম আয়ন চাইলো, তখনও যেন তুমি বের করতে পারো, কাছাকাছি যাইতে পারো। এটা দেখাইলাম, ক্লিয়ার? এটা আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এটা ক্লিয়ার হয়েছে সবার? এসিডের কি এর মানে আসলে মানে বুঝি নেই। এটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এইটুকু ক্লিয়ার হইলে যেমন ধরো একটা ম্যাথ যদি আমরা একটু দেখে আসি যে কতটুকু বুঝলা তোমরা, একটু দেখা ট্রাই করি। বলছে পিএইচ এর মান 1.4, তাইলে তার মোলার ঘনমাত্রা কত হবে, মানে এইচ প্লাস এর ভ্যালু কত হবে? এটা বল, কমেন্ট কর, দেখবি না, না দেখা করবা, এখান থেকে না দেখা কমেন্ট করবা, কত হবে? কাছাকাছি যাওয়ার ট্রাই করো। দেখো যারা পারি নাই, এই যে 1 আছে, 1 মানে 10 এর পাওয়ার এখানে 2, 1 মানে 10 এর পাওয়ার কত 2, এখানে কি আছে ছোট না বড়? ছোট না বড়? 4 মানে ছোট না বড় না মাঝামাঝি, তাহলে কত? ছোট না বড় না মাঝামাঝি, তাহলে কত হবে? মানে 10 এর পাওয়ার 2, এটা তো বুঝছি, এটা বুঝছি কিনা যে 10 এর পাওয়ার 2 হইছে। তুমি যদি এটাকে একটু 2 টা সাজায় লেখো তাহলে দেখো 4 ইনটু 10 ইনভার্স, 10 ইনভার্স হচ্ছে 2, 10 ইনভার্স কত 2, তাহলে আমি যেটা বলছি এখানে 4 ই দেওয়া আছে, 4 ই হইছে। আমি বলছি 5 এর বেশি হইলে তখন বড় মান, তাহলে এখানে ছোট বসবে, আর হচ্ছে 5 এর অনেক কম হইলে তাহলে কি বড় মান, তাহলে যেহেতু মাঝামাঝি তাহলে আমরা এখানে কি 4 ই দিতে পারি, 4 ইনটু 2। এটা জাস্ট আছে দেখে আমি তোমাকে একটা ধারণা দিলাম যে তুমি এগুলাও এইভাবে করতে পারো, ঠিক আছে, যে কোনো ম্যাথ, যে কোনো অ্যান্সার। আচ্ছা, এখন আসো আমরা যে এইভাবে ছাড়াও কিভাবে করতে পারি। আমরা লগ দিয়ে করতে পারি, তুমি যদি লগের কয়েকটা ভ্যালু জানো তাহলে এটা সম্ভব, ঠিক আছে? আচ্ছা ওকে, যেমন লগ 0, ঠিক আছে, এটার ভ্যালু কত একটু কমেন্ট করো আমাকে। লগ, আচ্ছা লগ 2, ঠিক আছে, লগ 2, ঠিক আছে, লগ 2 সমান সমান হচ্ছে কত হয় বলো তো? লগ 2 সমান সমান হচ্ছে 3, লগ 2 সমান সমান হচ্ছে 3। লগের ভ্যালুগুলো কয়েকটা আমরা একটু জানবো। লগ 3 মানে হচ্ছে, মনে রাখবা এখানে যত দিবা, ঠিক আছে, দশমিক আছে সবার সামনে, আচ্ছা এখানে যত দিবা তার চেয়ে 2 ঘর বেশি হবে, তাহলে 2 ঘর বেশি মানে কত হবে 5, কত 5, ঠিক আছে। তারপর লগ, লগ হচ্ছে যদি 4 দাও তাহলে 2 ঘর বেশি মানে কত হবে বলো তো? 4 আছে, তাহলে এখানে 6, ঠিক আছে। লগ, আবার এটার অনুসারে কিন্তু করতেছি, লগ যদি 5 দাও, এখানে 5 আছে, 5 এর সাথে 2 যোগ করবা তাহলে কত 0.7। লগ যদি 6 দাও, লগ 6, তাহলে এখানে 6 আছে, তার সাথে 2 যোগ করবা তাহলে কত 8। লগ যদি 7 দাও, এত লাগেই না, 7 দাও তাহলে কত হবে পয়েন্ট, সাথে সাথে যোগ করলে 9 হয়, বাট এটাও 8.88, ঠিক আছে, একটু একটু আর কি ব্যতিক্রম, একটু জানবা। যদি এখানে 8 দাও তাহলে কি হবে, এটা হচ্ছে 9 পয়েন্ট সামথিং আর কি, এইভাবে আর কি। অ্যাটলিস্ট তোমার 6 পর্যন্ত বা 7 পর্যন্ত জানলেই তোমার এটা হয়ে যাবে, 7 পর্যন্ত জানলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। তাহলে 2 থেকে 7 পর্যন্ত জানলেই হবে। জাস্ট 2টা তোমার মুখস্থ করতে হবে যে 2 এর ভ্যালু হচ্ছে কত 0.3, 2 এর ভ্যালু কত 0.3, হ্যাঁ 2 এর ভ্যালু হচ্ছে কত 0.3, বুঝছি? আচ্ছা তাহলে বাকিগুলো হচ্ছে কি, আচ্ছা 8 5 8 8 যাই হোক কাছাকাছি আর কি, ওটা একটু দেখে রাখবা। এটা 8 5, আচ্ছা তাহলে এটা 8 5, ঠিক আছে, একটু দেখে রাখবা। তাহলে মেইন হচ্ছে এটা, বাকি সবার সাথে কি হবে 2 যোগ হবে, বাকি সবার সাথে কি হবে 2 যোগ হবে, এটা আমরা সবাই জানি। আচ্ছা তারপরও এখান থেকে আর একটু যে কিভাবে তাহলে পিএইচ বের করবো ভাইয়া, পিএইচ বের করার নিয়ম হচ্ছে পিএইচ বা পিওএইচ যাই বলো না কিনা একই কথা, ঠিক আছে, পিএইচ বা পিওএইচ দুইটা ভাবে আমি শিখাচ্ছি। ধরো একটা মান এরকম দেওয়া 0.0000 হচ্ছে কত, 00 হচ্ছে 18, এইটা বা 00 হচ্ছে 2, ঠিক আছে। আরেকটা হচ্ছে সেম জিনিসই বলি আমি 2 ইন্টু 10 ইনভার্স হচ্ছে 4, যেভাবেই থাকুক না কেন ঘনমাত্রা যে কোনো ভাবেই থাকতে পারে, তাই না? এই দুই ভাবের যে কোনো এক ভাবে কি করতে পারে, এইচ প্লাসের ঘনমাত্রাটা থাকতে পারে, ঠিক আছে। তাহলে তুমি কিভাবে তখন এটা পিএইচটা বের করবা? পিএইচ বের করার নিয়ম হচ্ছে পিএইচ সমান সমান, প্রথমে হচ্ছে, আচ্ছা দেখো তাহলে কি আগে পাওয়ারেরটা যদি চিন্তা করি, পাওয়ারের সিস্টেম হচ্ছে, প্রথম হচ্ছে পাওয়ার, সবার আগে কি বসবো ঘাত বা পাওয়ার, কি বসাবো পাওয়ারের যে ভ্যালুটা আছে পাওয়ার বসাবো, পাওয়ারের মানটা বসাবো বা ঘাত বসাবো প্রথমে, ওকে, যেটা পাওয়ার আছে সেটা আমরা বসাবো। মাইনাস, মাইনাস তারপরে হচ্ছে লগ পূর্ণ সংখ্যা, লগ কি পূর্ণ সংখ্যা, লগ কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে, পাওয়ার তারপর আমরা কি মাইনাস লগ পূর্ণ সংখ্যা, মাইনাস লগ কি পূর্ণ সংখ্যা। আচ্ছা বা এখানে তো আমরা বলছি আরেকটা জিনিস বসতে পারে,
আরেকটা জিনিস বুঝতে পারে কিনা, এই যে এইখানে এইভাবে থাকলে তাহলে কি হবে, তাহলে এখানে হবে দশমিকের পর একবারে দুইটা পড়াই দিচ্ছে, হ্যাঁ, দশমিকের পর যত ঘর, দশমিকের পর যত ঘর, দশমিকের পর কি যত ঘর, দশমিকের পর যত ঘর। ঠিক আছে, দুই ভাবে চিন্তা করো না কেন, পিএইচ এটার সেমই বের হবে। তাহলে চলো একটু বের করি এটার পিএইচ। প্রথম কথা, পাওয়ার যদি চিন্তা করি, পাওয়ার কত আছে তোমার 4, তাহলে 4 হইছে। ওকে, বা তুমি পাওয়ার দিয়ে আসা তোমার আছে এমনি, দেখো দশমিকের পর যত ঘর, দশমিক এই যে এটা কয় ঘর আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাও কি আসে 4ই আসে, বুঝছে কিনা। আচ্ছা, মাইনাস, তারপর হচ্ছে কি লগ, তারপর কি লগ, এখানে কি পূর্ণ সংখ্যা, এটারও পূর্ণ সংখ্যা কত বলো 2, এটার পূর্ণ সংখ্যা কত আছে 2, আর এখানেও পূর্ণ সংখ্যা কত আছে 2, তাহলে লগ 2, লগ 2। আর লগ 2 এর ভ্যালু কত এটা আমরা মুখস্থ করছি, সেটা কত পয়েন্ট বলো তো 3, তাহলে 4 মাইনাস কত 0.3 সমান সমান হচ্ছে কত 3.7, 3 কত 7, বুঝছি কিনা, বুঝছি। আচ্ছা, বুঝছি কিনা, তাহলে পারবা না, পারার কথা তো এখন। আচ্ছা, তাহলে যে কোনোটাই যদি আমরা দেই, একটা দিয়ে তো ব্যাখ্যা দিলাম, যে কোনোটা দিলেই হয়ে যেতে পারে। এখন যদি এখানে কি থাকে, দ্বিধনাত্মক হয়, এটা যেমন সালফিউরিক অ্যাসিড হয়, তখন কি হবে, হাইড্রোজেন যতগুলো আছে অত গুণ দিবা, হাইড্রোজেন যত আছে অত গুণ দিয়ে, এই যে এটার গুণ দিয়ে এটার সংখ্যাটাকে জাস্ট ওখানে বসাবা, ঠিক আছে। বা এখানে যে ভ্যালু আছে তার সাথে যতগুলো হাইড্রোজেন আছে, কথার কথা যদি আমরা সালফিউরিক অ্যাসিড এখানে 2 ছিল, তাহলে এই পূর্ণ সংখ্যা 2 এর জায়গায় 2 গুণ করতাম, 2 এর জায়গায় এই যে ব্র্যাকেটে 2 ছিল না, এই যে 2 দিয়ে গুণ করতাম, 3 থাকলে 3 হাইড্রোজেন থাকলে 3 দ্বারা গুণ করতাম। ওইচ এর ক্ষেত্রেও কিন্তু সেম, এটা কি সেম ভাবে ওইচ এর ক্ষেত্রেও সেম, কিন্তু তুমি পাবা কি হয় পিওএইচ, ওইচ এর ক্ষেত্রে তখন কি পাবা পিওএইচ পাবা, পিওএইচ পাবা, বুঝতে পারছি। ওইচ দুইটা আছে, তখন জাস্ট ওই জায়গায় যে 2 দিবা, বুঝাইতে পারছি, বুঝছি কিনা, বুঝছি, আশা করি বুঝার কথা। আচ্ছা, তাহলে এই এই দুইটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে দশমিকের পর যত ঘর, ঠিক আছে, দশমিকের পর যত ঘর, বা দশমিকের পর যদি কি থাকে কোন 1 থাকে, হয়ে গেল, এই যে দশমিক তারপর 1 আছে, এবং সেটা যদি একটা হাইড্রোজেন হয় বা মনোপ্রোটিক অ্যাসিড হয়, এটা কি প্রোটিক, মনোপ্রোটিক, মনো মানে তো এক, মনোপ্রোটিক অ্যাসিড হয়, তাহলে দশমিকের পর যত ঘর তার পিএইচ তত। দশমিকের পর কয় ঘর আছে, এই যে দশমিক কয় ঘর, 1 ঘর, তাহলে এই কয়ের পিএইচ হচ্ছে 1। কিন্তু দেখো এখানে মনোপ্রোটিক অ্যাসিড আছে, কিন্তু দশমিকের পর কি 1 আছে, 1 নেই, তার মানে এটা খাটবে না। আচ্ছা, এই যে মনোপ্রোটিক অ্যাসিড, ওকে ফাইন, দশমিকের পর 1 আছে, আছে, তার মানে এটা খাটবে। দশমিকের পর কয় ঘর, 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর, তাহলে এটার পিএইচ হচ্ছে 2, এটার পিএইচ হচ্ছে কত 2, বুঝছি কিনা, বললাম বুঝছি, বুঝছো কিনা। আচ্ছা, সেম যদি ডাইপ্রোটিক অ্যাসিড হয়, ডাইপ্রোটিক, 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 ডাই মানে কি দুইটা H+ থাকে, কয়টা, দুইটা H+ থাকে, তাহলে সেম কি হবে, দশমিকের পর তার শর্ত হচ্ছে দশমিকের পর যদি 5 থাকতে হবে, এই ক্ষেত্রে দশমিকের পর কত থাকতে হবে, 0.5 হইতে হবে, মানে 5 থাকতে হবে, শর্ত 5 থাকতে হবে। 5 এর যত ঘর হয়, 1 ঘর 2 ঘর 3 ঘর, তার চেয়ে 1 কম পিএইচ হয়, 3 ঘর, তাহলে পিএইচ হবে 2, 1 কম হবে, পিএইচ কি হবে, পিএইচ সমান সমান -1, 1 কম হবে, পিএইচ কত 1 হবে, তাহলে কত 3 ঘর আছে, পিএইচ হবে 2, পিএইচ হবে কত 2, বুঝছি কিনা, বুঝছি কিনা বাচ্চা কাচ্চা, বুঝছো, এগুলো তোমরা এমনি পারবা, তাই না, আশা করি পারার কথা, এগুলো পারবা না। এই দশমিকের পর 1 আছে, এটা কি বের হবে, পিওএইচ বের হবে, কত পিওএইচ সমান সমান কত 1, 1 ঘর আছে দশমিকের পর। আর মনো কি মনোপ্রোটিক অনেক ছিল, মনোপ্রোটিক অ্যাসিড, এটা মনোপ্রোটিক ক্ষার আর কি, ক্ষার, তাই না। এই যে 0.2 আছে, এটা করা যাবে না, কিন্তু ওইচটা একটাই আছে, করা যাবে না। বাট এইখানে দেখো এই যে দশমিকের পর কি আছে, ওইচ একটাই আছে, 3 ঘর, তাহলে এটার পিএইচ কত বলতো, পিওএইচ, কিন্তু পিওএইচ হচ্ছে 3, কিন্তু চাইছে তোমার কাছে পিএইচ, অনেকেই ভুল করে, দেওয়া আছে এটা পাইছো তুমি 1 পাইছো কি পিওএইচ, তাহলে তোমার এখানে পিএইচ বের করতে বলছে, তার মানে কি হবে 14 মাইনাস 1, তার মানে কত 13, তার মানে কত 13, এই যে 13, বুঝছি কিনা। তাহলে এটা 3 পাইছো, 14 থেকে 3 বাদ দিলে কত 11, ঘয়ের আনসার কত 11, ঘয়ের আনসার কত 11। আচ্ছা, পার্সেন্টেজ থাকলে বের করতে পারি না, আগে ঘনমাত্রাটা বের করে নিতে হবে, H+ এর ঘনমাত্রাটা বের করে নিতে হবে, ঠিক আছে, আগে বের করে নেবে। এটা আসছিল কিন্তু জাহাঙ্গীরনগর না কোথায় জানি আসছিল, বা অনেক জায়গায় আসে, এটা খুব ইম্পর্টেন্ট আছে। পার্সেন্টেজ তাহলে ঘনমাত্রা বের করে নিবা, পারবা না, পার্সেন্টেজ থাকলে ঘনমাত্রা বের করে নিবা, ঘনমাত্রা বের করে নেওয়ার পর দেন হচ্ছে তুমি কি করবা, পিএইচ এর সূত্র দিয়ে পিএইচ ফালাই দিবা, বাচ্চা কাছে পারবি, পারবি না। এই যে দেখ দেখ সহজ অ্যান্সার কর, 10 এর পাওয়ার 4 আছে, তাহলে কত হবে 3, 10 এর পাওয়ার 4 আছে, তাহলে কি হবে, এটা ওইচ এর ঘনমাত্রা, পিওএইচ কত হবে বলো 3 হবে, কত 3 পয়েন্ট।
এখানে বড় মান আছে, তাহলে এখানে কি হবে, ছোট মান হবে। তাহলে 0.8 এর কাছে গেছে, অনেক বড় মান। তাহলে এটা ধরো 2 এর কাছে গেছে, 18 সামথিং কত হচ্ছে দেখো না, 3.09, অনেক কম। দেখছো বড় মান হলে অনেক কম হয়, এটা 09। এটা পিএইচ, তাহলে পিএইচ কত হবে, 14 থেকে এটা বাদ দিবা, তাহলে 10.91, 10.91। বুঝছি কিনা বাচ্চা কাচ্চা, বুঝছ? হ্যাঁ বুঝছি, বুঝছি। এই যে এটাও দেখো, এই যে হয়ে গেল, এই যে এটা পেজ 3 পেজ 6 হয়েছে। কোনটা বেশি অম্লীয় হবে, কোনটা? আমরা যেমন একটু আগে দেখে আসলাম 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে বেশি অম্লীয়, তারপরে 2 থেকে 4 হচ্ছে মধ্যম, তাহলে এটা বেশি অম্লীয়, এটা বোঝাই যায়। ঠিক আছে, এখন কত গুণ বেশি অম্লীয় তা ব্যাখ্যা করো, কত গুণ বেশি অম্লীয় তা ব্যাখ্যা করো। এক পিএইচ এর জন্য 10, আরেক পিএইচ এর জন্য হচ্ছে 10, আরেক পিএইচ এর জন্য হচ্ছে কত 10, কত হবে 100, 1000, তাহলে 1000 গুণ বেশি শক্তিশালী। কিছু চিন্তাই করার দরকার নেই। কেমনে বললাম, আবার কেমনে বললাম ভাই, এইচ প্লাস এর ঘনমাত্রা, অম্লীয় মানে কি এইচ প্লাস এর ঘনমাত্রা। আমরা কি বলছিলাম, পিএইচ এর সাথে এইচ প্লাস এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, কতটুকু 10 গুণ সম্পর্ক। তাহলে এক পিএইচ এর জন্য, এক পিএইচ বাড়ছে এর জন্য কত 10, আরেক পিএইচ এর জন্য 10, আরেক পিএইচ এর জন্য 10, মানে 3 থেকে 6 পর্যন্ত 3 গ্যাপ না, তাহলে 3টা 10, তাহলে কত হচ্ছে 1000 গুণ বেশি শক্তিশালী। বা এটার সহজ নিয়ম হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা বানাই দিবা। দেখো পিএইচ 3 মানে কি, এইচ প্লাস এর ঘনমাত্রা কত হয়েছে, এই যে -3, একটা হচ্ছে কত -6। তাহলে কি করবা, এই যে ছোট্টারে বড়টা দিয়ে ভাগ করবা, উপরে যাবে, উপরে যায় কত 6, উপরে গেছে পজিটিভ, তাহলে 10⁻³ থাকবে। 10⁻³ মানে তো 1000, একই কথা। যেমনে দেখো, ঠিক আছে, বুঝলেই সহজ, না বুঝলেই কঠিন। আচ্ছা, এই যে নতুন একটা টপিক, চল দেখে, লবণের আর্দ্র বিশ্লেষণ। ঠিক আছে, বিসিএস এর তানভীর দেখলাম দিচ্ছে, বিসিএস একটা কোশ্চেন দিচ্ছে, কি জানি বলে, বিসিএস এর নরমাল মডেল টেস্ট পরীক্ষা হয়, ওগুলো দিচ্ছে, ওখানে দেখলাম একটা কোশ্চেন আসছে এখান থেকে। ঠিক আছে, তাহলে দেখ কত ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, ছোট করে 3 কেমনে লেখা যায়, কেমিস্ট্রি কতটা কোশ্চেন একদম কঠিন উঠবে, কতটা কোশ্চেন এটা তো বলা যায় না, সেট ওয়াইজ ডিপেন্ড করে। এখন ধরো একটা কোশ্চেন তোমার কাছে কঠিন লাগছে, আরেকজনের কাছে সহজ। ঠিক আছে, তারপর ওভারঅল কেমিস্ট্রি কোশ্চেনটা একটু ঝামেলা হয়। হ্যাঁ, কেমিস্ট্রি কোশ্চেন একটু ঝামেলা হয়, বাট আমি যেভাবে বলতেছি এইভাবে যদি তোমার মাথায় থাকে, ঠিক আছে, তুমি যদি এইভাবে পড়াশোনা করো আর যেভাবে বলতেছি এগুলো মানো, তাহলে সহজ লাগবে। ঠিক আছে, কোশ্চেন কঠিন থাকে, 7-8টা কোশ্চেন কঠিন থাকে। ঠিক আছে, 7-8টা কোশ্চেন কঠিন থাকে। আচ্ছা, লবণের আর্দ্র বিশ্লেষণ, এটা পড়ছিলি, এটা পারস কেউ, এটা পারস? তোমাদের একটা নির্দেশকের একটা জিনিস পড়াইছিলাম না, নির্দেশকে পড়াইছিলাম, মনে আছে কিনা, যে দুর্বলটার উপর নির্দেশক নির্ভর করে। দুর্বলটার উপর কি করে, দুর্বলটার উপর হচ্ছে নির্দেশক নির্ভর করে, সবলটার উপর পিএইচ নির্ভর করে, পড়াইছিলাম, মনে আছে? আমার ট্রিক কেউ ফলো করো, যারা ফলো করো তার ক্ষেত্রে এই সেম ট্রিক পড়বে। দুইটা জিনিস, একটা দুর্বল আর একটা সবল। সবল যেটা থাকবে তার মিশ্রণ হচ্ছে ওইটা, অম্লীয় দ্রবণ হয়েছে, দ্রবণ হবে ওইটা। আবার সবল অম্ল আর দুর্বল খারা, সবলকে অম্ল, এর জন্য দ্রবণটা হচ্ছে অম্লীয়। কিন্তু দুর্বল যেটা আছে, তার আর্দ্র বিশ্লেষণ তার হবে। তাহলে দুর্বল কি আছে, খারের ক্ষেত্রে নর্মালি কি ইউজ করি আমরা বলতে, ক্যাটায়ন ইউজ করি। দুর্বলের ক্ষেত্রে কি ইউজ করি আমরা, দুর্বল কি আছে, ক্ষার আছে, ঠিক না? তাহলে খারের যে অংশটা সেটা আসলে কি, দেখো তুমি নর্মালি যদি চিন্তা করো, যেমন যে কপার সালফেট আসছে, বুঝছো কি আসছে, কপার সালফেট। তার মধ্যে দেখি কপারটা আসছে ক্ষার থেকে, আর সালফেটটা আসছে সালফিউরিক অ্যাসিড থেকে। তাহলে যে প্রথম অংশ যেটা থাকে সেটা কই থেকে আসছে, বলতো ক্ষার থেকে না? তাহলে এটা কি ক্যাটায়ন না? তাহলে দুর্বলটার উপর নির্ভর করে কি, আবারও বলতেছি, দুর্বল যেটা আছে সেটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বোঝায়, ওই আর্দ্র বিশ্লেষণ বোঝায়। তাহলে দুর্বলটার উপর আর্দ্র বিশ্লেষণ নির্ভর করে। আবার তাহলে দুর্বলটার উপর কি, আর্দ্র তাহলে দুর্বলটার উপর আর্দ্র বিশ্লেষণ নির্ভর করে, সবলটার উপর দ্রবণ নির্ভর করে, কি দ্রবণ, সবলটার উপর কি দ্রবণ নির্ভর করে। তাহলে সবল অম্ল, এর জন্য দ্রবণটা অম্লীয়। দুর্বল ক্ষার যেহেতু প্রথমে কি থাকে, ধাতু থাকে, তাহলে দুর্বল ক্ষার হচ্ছে ক্যাটায়নিক আর্দ্র বিশ্লেষণ। বুঝছি কিনা, এটা কি আর্দ্র বিশ্লেষণ, ক্যাটায়নিক আর্দ্র বিশ্লেষণ, বুঝতে পারছি? আচ্ছা, ওকে। দেখো একটা সবল ক্ষার, কি ক্ষার, সবল ক্ষার, দুর্বল অম্ল, সবলটার উপর দ্রবণ নির্ভর করে, তাহলে দ্রবণ কি হবে, ক্ষারীয় দ্রবণ। দুর্বলটার উপর কি করে, ক্যাটায়ন নির্ভর করে বা অ্যানায়ন নির্ভর করে। দুর্বল যেহেতু অম্ল মানে পরের অংশটা নেগেটিভ, ঠিক আছে, তাহলে এটা কি হবে, অ্যানায়নিক আর্দ্র বিশ্লেষণ, অ্যানায়নিক আর্দ্র বিশ্লেষণ, বুঝছো কিনা? আবার যেটা দুর্বল সেটার চিহ্ন যেটা আছে সেটা ওই আর্দ্র বিশ্লেষণ।
দুর্বল যেহেতু অম্ল, অম্ল থেকে আসছে কি, এই যে দেখো কার্বনিক অ্যাসিড, দুর্বল কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড থেকে কার্বনেট আসছে, ঠিক আছে? তাহলে দুর্বল এটা কি মাইনাস, এর জন্য হচ্ছে কি এটা অ্যানায়নিক আদ্র বিশ্লেষণ, বুঝছি কিনা? আদ্র বিশ্লেষণ, ঠিক আছে? তাহলে এই পাশে কি ছিল, এই যে দেখো, এই যে কপার সালফেট, তার মধ্যে সালফেটটা কই আসছে, সবল থেকে, সালফিউরিক অ্যাসিড, কপার, কপারের চার্জ ছিল 2+, তাহলে কপার যেহেতু পজিটিভ, এর জন্য এটা কি ক্যাটায়নিক আদ্র বিশ্লেষণ বলছে। তাহলে অ্যানায়নিক আদ্র বিশ্লেষণ, ক্যাটায়নিক আদ্র বিশ্লেষণ বুঝছো? আর কোনটা অম্লীয় হবে কোনটা ক্ষারীয় হবে এটা বুঝছো কিনা? এইটুকু বুঝলে এখন আসো ভাইয়া, এত কিছু তো বুঝাইলেন, উদাহরণ কোনটার ক্ষারীয় কোনটার অম্লীয় এটা কেমনে বুঝবে? একই তো জিনিস অনেকটা। মনে রাখবা, যেহেতু ক্ষার বলছি, আমি বলছিলাম ক্ষারের তীব্রতা নির্ভর করে কি ধাতুর সক্রিয়তার উপর। কি ধাতুর সক্রিয় তার সমান সমান কি, কালকেও লিখছিলাম ক্ষারের তীব্রতা, ক্ষারের তীব্রতা। আমরা জানি সবচেয়ে তীব্র ধাতু কোনগুলা, গ্রুপ 1, গ্রুপ 1, গ্রুপ 1 সবচেয়ে সক্রিয় ধাতু। তাহলে মনে রাখবে, আরো সহজ করলে গ্রুপ 1 এরই থাকবে এখানে, তার মধ্যে আরো যদি সহজ করি শুধু পটাশিয়াম আর হচ্ছে সোডিয়াম থাকবে। সোডিয়াম পটাশিয়াম দ্বারা যে কোনো লবণ পাও সেটাই হচ্ছে অ্যানায়নিক আদ্র বিশ্লেষণ। আবার সোডিয়াম পটাশিয়াম দ্বারা যে কোনো লবণ পাও বা গ্রুপ 1 দ্বারা যে কোনো লবণ পাও তারাই হচ্ছে অ্যানায়নিক আদ্র বিশ্লেষণ, তারাই কি অ্যানায়নিক আদ্র বিশ্লেষণ। আরে ন্যাচারাল হলে তুমি জানো না প্রশমন বিক্রিয়া কখন হয়? এই এই সুজিত, সুজিত চন্দ্র বলো, প্রশমন কখন হয়, নিউট্রাল কখন হয়? একটু কমেন্ট করো তো, নিউট্রাল কখন হয় বাচ্চা কাচ্চারা? আবার তাহলে সোডিয়াম আর পটাশিয়াম থাকলেই কি, সোডিয়াম পটাশিয়াম দিয়ে যে কোনো লবণ থাকলেই সেটা হচ্ছে কি অ্যানায়নিক আদ্র বিশ্লেষণ, তার মিশ্রণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। বুঝছি? ক্লিয়ার এটা? এই যে এই পিএসটা কত বলো তো, এই পিএসটার আনসার কত, এইটার আনসার কত একটু বলো। বাফার দ্রবণ, বাফার দ্রবণ থেকে যে জাহাঙ্গীরনগর 5 স্টার টপিক ছিল, বহুপদী আসতে পারে, ঠিক আছে? বহুপদী আসতে পারে, ঠিক আছে? এটার পিএইচটা আনসার করো তো দেখি। এই তো গুড, সবল অ্যাসিড সবল ক্ষার, তাহলে তো এটা নিউট্রাল, এটা বলার কি আছে? ঠিক আছে, আচ্ছা। পোলাপান, পোলাপান এত কম কেন? আচ্ছা চলো, সবচেয়ে বেশি কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে, হ্যাঁ? ক্লাস করো, ক্লাস করো, উপকারিতা পাবা, ঠিক আছে? ডিরেক্ট কোশ্চেন কমন পাবা। আচ্ছা, এটা অ্যান্সার করছো, পিএইচ কত আনসার করছো? আচ্ছা ওকে, একটু চলো, মানুষের রক্তের পিএইচ 7.4, এটা আমরা সবাই জানি। এর চাইতে 0.5 এর কম বেশি হইলে তখন জীবন সংকটাপন্ন হয়, ঠিক আছে? এগুলো জানো, এগুলো জানার কথা। জাস্ট একটু বাফার দ্রবণটা বলি। বাফার দ্রবণ হচ্ছে আমরা কি জানি, যে যে দ্রবণের ঘনমাত্রা, যেখানে তুমি সবল অ্যাসিড বা ক্ষার যদি যোগ করো তাহলে দ্রবণের পিএইচটার কোনো পরিবর্তন হবে না, তবে শর্ত হচ্ছে সবল অ্যাসিড সবল ক্ষার সামান্য পরিমাণ দিতে হবে। এই যে এটা হচ্ছে মেইন শর্ত। তুমি অ্যাসিড অনেক বেশি ঢাইলা দিয়েছো সবল, তুমি তাও ভাববা যে তোমার ই হবে না, মানে পিএইচ এর মান চেঞ্জ হবে না, এটা না।
তাহলে অবশ্যই কি হতে হবে, সবল এসিড সবল ক্ষারের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা কি, অবশ্যই তোমার পিএইচ এর মান কম হইতে হবে, মানে সবল এসিড সবল ক্ষারের পরিমাণ সামান্য দিতে হবে, তখন পিএইচ এর মানের কোনো পরিবর্তন ঘটবে না, ঠিক আছে, রেসিস্ট্যান্ট থাকবে, ঠিক করবে। এই দ্রবণটাই হচ্ছে বাফার দ্রবণ বলা হয়ে থাকে। হ্যাঁ, এখন আসলে বাফার দ্রবণ দুই ধরনের হয়ে থাকে, একটা অম্লীয় বাফার, একটা হচ্ছে কি ক্ষারীয় বাফার। এখান থেকে কোশ্চেন বেশি আসে, ঠিক আছে। তাহলে অম্লীয় বাফার কোনটা, ক্ষারীয় বাফার কোনটা? এই যে অম্লীয় বাফার, বাফারের শর্তই হচ্ছে দুর্বল অ্যাসিড হইতে হবে যদি অম্লীয় বাফার হয়, ক্ষারীয় বাফার হলে দুর্বল ক্ষার হইতে হবে। দুর্বল অ্যাসিড হইলে তার অনুবন্ধী কি হয়, সবসময় সবল হয়। অনুবন্ধী, অনুমানে উল্টা, বহুত পড়াইছি, অনুমানে উল্টা, তাহলে অনুবন্ধী ক্ষারক সেটা কি সবসময় লবণ, সবল হয়। তাহলে এটা যেহেতু দুর্বল ক্ষারক, তার অনুবন্ধী অ্যাসিড কি হবে, অনুমানে উল্টা, এটা ক্ষার তাহলে অ্যাসিড হবে, অনুমানে উল্টা, এটা দুর্বল ছিল এটা সবল হবে। অনুমানে কি আবার, এটা দুর্বল, অনুমানে উল্টা, দুর্বলের উল্টা কি সবল, এটা সবল ক্ষার। অ্যাসিড এখানে আছে, অ্যাসিড মানে কি হবে, তাহলে উল্টা হবে, ক্ষার হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, উদাহরণগুলো সুন্দরভাবে, এটা অ্যাসিডিক অ্যাসিডের উদাহরণ, এটা এই চারটা উদাহরণ পড়বা। এখন আসে একটা গুরুত্বপূর্ণ যে ব্যাপার, এখন অনেক জায়গায় লেখা থাকে দুর্বল অ্যাসিড বা ওই অ্যাসিডের লবণ, ওই অ্যাসিডের কি লবণ হইতে পারে, ওই অ্যাসিডের কি লবণ। তাহলে কি দুর্বল ক্ষার, ওই ক্ষারের লবণ, এখানে কি হবে, ওই ক্ষারের লবণ, ওই ক্ষারের লবণ, এটাও লিখে রাখবা, একই কথা। ঠিক আছে, তাহলে কয়ভাবে আসতে পারে, একটা, দুইটা, তিনটা ভাবে বলা যেতে পারে। দুর্বল অ্যাসিড ওই অ্যাসিডের লবণ, দুর্বল অ্যাসিড সবল ক্ষার, দুর্বল অ্যাসিড তার অনুবন্ধী ক্ষার। ঠিক আছে, তিন ভাবে আসতে পারে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, যেভাবে বলছে এটা ফার্স্ট শর্তই এটা যে কি হবে, দুর্বল অ্যাসিড হইতে হবে, দুর্বল ক্ষার হইতে হবে। এই দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার হইতে, এটা কার শর্ত, নির্দেশকের শর্ত কিন্তু এটাই, যে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, নির্দেশক কি দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার। বুঝতে পারছি? আচ্ছা, ওকে। বৈশিষ্ট্যগুলা, এই যে বৈশিষ্ট্য, যেখানে বৈশিষ্ট্য পাবা, বৈশিষ্ট্য থেকেই কিন্তু বহুপদী করার সম্ভাবনা বেশি, বা করার অপশন থেকে থাকে। নির্দিষ্ট বাফার দ্রবণে পেয়ে যান বা নির্দিষ্ট থাকে, এটা আমরা জানি। বাফার দ্রবণের উপাদান দুইটা ঘনমাত্রার চেয়ে কম পরিমাণ H+ আয়ন অথবা OH আয়ন যোগ করলে ওই বাফার দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকে, একই কথা। বাফার দ্রবণকে লঘুকরণ করলে বাফার দ্রবণের পিএইচ এই যে এটা দেখো, বাফার দ্রবণকে লঘু করছো, বাফার দ্রবণের মধ্যে পানি ঢেলে দিছো। লঘু কেমনে করি, পরিমাণগত রসায়নে পড়ছি না আমরা, যে কোনো কিছু লঘু করতে চাইলে কি করতে হয়, পানি ঢালতে হয়। তাহলে তুমি যে পানি ঢাইলা দিলা, তারপরেও পিএইচ এর মান অপরিবর্তিত থাকে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা। হ্যাঁ, এই যে বহুপদী করে দিলে তখন মাথা ঘুরে যাবে। প্রতিটা বাফার দ্রবণের নির্দিষ্ট বাফার ক্ষমতা আছে, হ্যাঁ, বাফার ক্ষমতা নির্দিষ্ট। বাফার দ্রবণের পিএইচ এর মান দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। এটা কার বৈশিষ্ট্যের মতো, প্রাইমারির মতো বৈশিষ্ট্য হয়েছে না, প্রাইমারির ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, তাহলে বাফারের ঘনমাত্রাও দীর্ঘদিন কি থাকে, বা পিএইচটা, বাফারের পিএইচ আর প্রাইমারি স্ট্যান্ডার্ডের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, লঘু করলেও অপরিবর্তিত থাকে। এই তিনটা যেন মাথায় থাকে। এই যে এইটুকু পড়বা, এই দুইটা পড়বা, এই যে দাগাই নিবা এখন, এই দুইটা পড়বা। হ্যান্ডারসন হেসেলবার্গ সমীকরণ, এটা থেকে মেডিসিন প্রস্তুত করা যায়, এটা দ্রাব্যতা নির্ণয় করা যায় না। সমীকরণটা জাস্ট পড়বা, হ্যাঁ, সমীকরণটা পড়বা। আচ্ছা, এই যে সমীকরণটা পড়বা, তাইলেই হবে। এই পোলাপান এটা পারবি, ওই চায়নের ঘনমাত্রা এত হলে পিএইচ কত। ঠিক আছে, এই যে অপশন অনেক দূরে দূরে, হ্যাঁ, অপশন দূরে দূরে, তার মানে এটা পারা যাবে। এটা কোনো চিন্তাই করা দরকার, লগমক ফালানি দরকার নেই। 10^1 এর সাথে কি হবে, 1 আছে মানে কি, যত থাকে তার চেয়ে 1 কম হয়, তাহলে দশমিক সামথিং। এখানে ছোট মান আছে, এখানে তাহলে বড় মান হবে, তাহলে 6.6। কার মানে এটা, OH এর মান, OH এর মান। বুঝছি কিনা? তাহলে পিএইচ কত পাবা তুমি, পিওএইচ তো পাইলে, এটা পিওএইচ এর মান। পিএইচ কত পাবা, 14 মাইনাস হচ্ছে কত, সামথিং, 14 মাইনাস এটা 0.6 বা হচ্ছে সামথিং, এটা করে দাও, তাহলে কত পাবা, 13 কত 4 বা 13.5। ঠিক আছে, এই যে দেখ কত সুন্দর মিলানো গেছে, কি এর লকফক কিছু প্যারাই নেই। এই বুঝছস কিনা এটা? আচ্ছা, কাছাকাছি থাকলে যদি লগের ভ্যালু দিয়ে করবা, ওই যে লগেরটা শিখাইলাম, কেন লগেরটা শিখাইলাম, লগেরটা দিয়ে তো কাছাকাছিতে তুমি যাবা, লগেরটা দিয়ে কাছাকাছিতে যাবা। ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা, এই ক্ষারের সূত্র এগুলো একটু দেখবা। এই যে প্রয়োগ থেকে কিন্তু বহুপদী মেরে দিতে পারে। হ্যাঁ, তাহলে প্রয়োগ করতে হবে। এই যে বিশেষ করে এই যে এটা লবণ বাই অম্লের মান যদি কত হয়, 1 হয়, ঠিক আছে, লবণ বাই অম্লের মান 0 হয়, পিএইচ সমান সমান হচ্ছে পিকে হয়, আর পিএইচ সমান সমান কে হইলে বাফার ক্ষমতা
সর্বাধিক বাফার ক্ষমতা হয়, ক্যাপাসিটি সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? তাহলে এগুলো একটু দেখে নিবা। এই যে এগুলো জাহাঙ্গীরনগর তিয়া দিতে পারে, ঠিক আছে? এগুলো অ্যাটলিস্ট দেখে নিবা, ঠিক আছে? এই যেগুলো দেখার কিছু নেই, অ্যাটলিস্ট একটা পড়বা এখান থেকে যেটা পড়তে মন চায়, ঠিক আছে? এটা তো তুমি জানোই 5 ফর্মিক অ্যাসিডটা ত্যাগ কম হয়, সেম জিনিস দেখো ফর্মিক 1.8 into 4 1.8 to 5 দুইটা শেষই। অ্যামোনিয়া আর হচ্ছে ফসফরিক অ্যাসিড, এটা পারলে তো এটাও তো পারবা। এই স্যার আছে মানে কত 3, আর এই 1.8 থাকলে তো হচ্ছে 74 হয়, এখানে 75 লিখছে একই কথা, আমরা 74 বই আসছে। আচ্ছা কি এটা বাইফসফেট, বাইফসফেটের ক্ষেত্রে কত 8, আর হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে কত 10, অ্যামোনিয়ার ক্ষেত্রে কত 10, তাহলে ওইটা তো তুমি অটো পারবা, এইটুকু তুমি অটো পারবা না? পারবা, ঠিক আছে? একটু দেখে রাখতে পারো। যেহেতু এটা অম্লীয় বাফার, এটাও কি অম্লীয় বাফার, তাহলে দুইটাই কত 7 থেকে শুরু হয়েছে, 7 থেকে 5 পর্যন্ত, 3.7 থেকে 5 পর্যন্ত। এই দুইটাই যেহেতু ক্ষারীয় বাফার, তাহলে কি হবে বেশি হবে, তাহলে কত 5.8 থেকে কত 8, 8.5 থেকে 2, হালকা করে রেঞ্জটা দেখে রাখবা, হালকা করে দেখে রাখবা। লেস ইম্পর্টেন্ট বাট হচ্ছে দেখে রাখবো আমরা। আচ্ছা এখন আসো পিএইচ রিলেটেড, যে এগুলো সব ম্যাথ, সৃজনশীল ম্যাথ তো তোমার দরকার নেই। আচ্ছা হ্যাঁ আমরা একটু দেখবো হ্যাঁ দেখো মানুষের রক্তের পিএইচ। আচ্ছা এরপরে আমরা লাসা তেলের নীতিটা পড়বো। আমার আগের ক্লাসের লাসা তেলের নীতি 30 মিনিট বলে সাউন্ড শোনা যায়নি। লাসা তেলের নীতিটা পড়বো, লাসা তেলের নীতি থেকেও কিছু কোশ্চেন আসে। মানুষের রক্তের পিএইচ, রক্ত একটা উৎকৃষ্ট বাফারের উদাহরণ। বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার হচ্ছে বিদ্যমান থাকে। স্বাভাবিক রক্তের পিএইচ এটা আমরা জানি, ঠিক আছে? এই রেঞ্জ আমরা পড়ে আসছি। সামান্য ক্ষারীয় প্রকৃতির হয় রক্ত, কিসের জন্য? সামান্য ক্ষারীয় প্রকৃতির হয়। পিএইচ আবার 0.5 এর বেশি হলে জীবন সংকটাপন্ন হয়, একটু দেখে রাখবা। আচ্ছা দেখো পিএইচ 7 বেশি, 7 কম হইলে অ্যাসিড, 7 বেশি হলে ক্ষার, তাহলে এটা কি হয়েছে? ক্ষার হয়েছে কিনা? ক্ষারের ইংলিশ কি? অ্যালকালি, অ্যালকালিসিস বলা হয় এটাকে। মানুষ সবচেয়ে বড় একলা, সবচেয়ে বেশি একলা কখন হয়? বইরা গেলে কেউ সাথে যায় না, বললে তাহলে যখন অ্যালকালিসিস হয় তখন রোগীর মৃত্যু ঘটতে পারে। 7 কম মানে কি? আমি জানি অ্যাসিড, তাহলে অ্যাসিড মারলে কেউ মরে যায়, ডিরেক্ট মরে যায়? মরে না, চেহারা নষ্ট হয়ে যায়, তাই না? মরে না কিন্তু। তাহলে এই চেতনা হারাবে, জ্ঞান হারাবে, কোমাতে যাবে, কিন্তু মরবো না। কিন্তু একলা কখন হয়? মরে কখন? যখন সে সবচেয়ে একা থাকে। 3 ধরনের বাফার আমি পড়তাম, প ফ ভা ব। রক্তের বাফার কয়টা? 3টা, প ফ ব। তাহলে রক্তের বাফার প্রথম হচ্ছে প দ্বারা প্রোটিন বাফার, ফ দ্বারা ফসফেট বাফার, ব দ্বারা বাইকার্বনেট বাফার। মনে রাখবা ফসফেট বাফারটা আন্তঃকোষীয় বাফার, তাহলে বাইকার্বনেট কি হবে? বহিঃকোষীয় বাফার। দেখো বায়ে ব আছে, এটা বহিঃকোষীয় বাফার, বায়ে ব আছে, এটা বহিঃকোষীয় বাফার, এটা অন্তঃকোষীয় বাফার। ফসফেট বাফার কি? অন্তঃকোষীয় বাফার, ঠিক আছে? আচ্ছা এই যে বাফারের পিএইচ কত, পিকে কত 6.1, একটু দেখবা। এই যে এটা আসছিল ম্যাপে, বেশি কোশ্চেন আসছিল। এই এটা কে পারবি? 0.01 সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? চোখের পলকে বলে দেও তো কত? 2। অনেকে বলে দিবে 2, খালি 2 কি? 2 তো এটা পিওএইচ, তাহলে পিএইচ কত? 12, বুঝছে কিনা? পিএইচ 12। তাহলে এগুলো একটু দেখবা, হ্যাঁ এখানে যেগুলো আছে এগুলো একটু দেখে দিবা। এরপর আসো ইম্পর্টেন্ট যেটা তোমার জন্য, ঠিক আছে? এই যে এটা পিএইচ এর গুরুত্ব, এখান থেকে যে কোশ্চেন আসে এইবারও ধরো একটা চলে আসতে পারে, ঠিক আছে? এইবারও ধরো একটা চলে আসতে পারে। কৃষি উৎপাদনে পিএইচ এর গুরুত্ব, কৃষি উৎপাদনে পিএইচ এর গুরুত্ব। আচ্ছা ওকে। উর্বর মাটির, উর্বর, হ্যাঁ উর্বর, মোলায়েম, সফট, সুন্দর মাটির পিএইচ হচ্ছে কত? সুন্দর মাটির পিএইচ 6 থেকে 7 পর্যন্ত। 7 তো সবারই ভালো, তাহলে 6 থেকে 7 পর্যন্ত হয়। এটা লেস ইম্পর্টেন্ট, এটার সামনে আবার যে দেখতে পাবেন এটা ইম্পর্টেন্ট, এটা লেস ইম্পর্টেন্ট। আচ্ছা এরপর আসো মাটি 2 ধরনের, একটা হচ্ছে অম্লধর্মী মাটি আর একটা হচ্ছে ক্ষারধর্মী মাটি, ঠিক আছে? এই যে দেখো এখান থেকে দেখি আমরা মাটি 2 ধরনের, একটা অম্লধর্মী মাটি আর একটা হচ্ছে ক্ষারধর্মী মাটি। এই যে ক্ষারধর্মী মাটি। অম্লধর্মী মাটি মানে কি? অম্ল মানে কি? পিএইচ কম, পিএইচ 0 থেকে কত 7 এর মধ্যে, পিএইচ কম। তাহলে পিএইচ যেহেতু কম, তাহলে পিএইচ কি করতে হবে? অম্লধর্মী মাটি পিএইচ কম, পিএইচটাকে বাড়াইতে হবে, পিএইচ বাড়াবা। তাহলে অ্যাসিডের মধ্যে পিএইচ বাড়াবা ক্ষার দিয়া। কি কি ক্ষার দিবা? একটা হচ্ছে চুন, একটা কি? চুন। আর একটা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট। ভাইয়া ট্রিক শিখাবে। অম্লধর্মী মাটির ক্ষেত্রে শুধু মনে রাখবা যে ক্যালসিয়াম অক্সাইড আর যে কোনো কার্বনেট, কার্বনেট যার মধ্যে তাই থাকুক, সকল কার্বনেট আর চুন যদি থাকে সেটাই অম্লধর্মী মাটির ক্ষেত্রে ইউজ করবা, সেটা তোমার পিএইচ বাড়াবে। আবার তোমার মাটি অম্ল, তাহলে পিএইচ কি করবা? কমাবা না বাড়াবা? পিএইচ 7 কম, তার মানে তোমাকে ডেফিনেটলি কি করতে হবে? পিএইচটা বাড়াইতে হবে। পিএইচ 7 কম আছে, তাহলে পিএইচ তোমাকে কি করতে হবে? বাড়াইতে হবে,
বুঝতে পারছি? কি কি দিয়ে বানাবা? চুন আর কি ক্যালসিয়াম কার্বনেট। এখন একটা কোশ্চেন আছে এখানে, এখানে একটা কোশ্চেন আছে। এখন অনেক ক্ষেত্রে তোমাকে যদি বাংলায় বইলা দেয়, যেমন বাকি বাংলায় বললে সব কার্বনেট বা চুন থাকবে, এটা তুমি চুন এটা জানো, চুন না চুন, চুন এটা তুমি জানো। বাট যদি বলে যে ডোলোমাইট, এখন কথা হচ্ছে ডোলোমাইট তো তুমি বাংলায় নাও জানতে পারো, এর জন্য ডোলোমাইটটা মুখস্থ করে নেবা। ডোলোমাইট মানে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট দুইটা একত্রে দেখছে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট একই কথা। তাহলে এটা হচ্ছে ডোলোমাইট। তাহলে ডোলোমাইট বা চুন বাংলায় লিখলে ডোলোমাইট বা চুন, চুন আর হচ্ছে কি ডোলোমাইট, ডোলোমাইট স্পেলিং কেমন ডোলোমাইট। তাহলে চুন আর হচ্ছে ডোলোমাইট, এই দুইটাই হচ্ছে তোমার অম্লধর্মী মাটির ক্ষেত্রে ইউজ করে। বাকি দুনিয়ার যা আছে সব ক্ষারধর্মী, পড়ার দরকার নেই। কার্বনেট থাকলে এতে মুখস্থ করবা না একটাও। এই যে দেখো কার্বনেট আছে নাই, তার মানে ক্ষারধর্মী নাই, ক্ষারধর্মী মাটির ক্ষেত্রে ইউজ করবা। কার্বনেট নাই ক্ষারধর্মী মাটির ক্ষেত্রে ইউজ করবা, কার্বনেট নাই ক্ষারধর্মী নাই, ক্ষারধর্মী ক্ষারধর্মী। ক্যালসিয়াম ফেলসিয়াম মুখস্থ করা কিছু নাই, তুমি দেখবা কার্বনেট আছে কিনা, তুমি দেখবা কি কার্বনেট আছে কিনা, বুঝছি? আচ্ছা ওকে, এখন আসো বাচ্চা কাচ্চা, জাহাঙ্গীরনগর একটু ওই যে সবাই যেখানে শেষ জাহাঙ্গীরনগর সেখানে শুরু, ঠিক আছে? কোশ্চেন আসছে লাস্ট ইয়ারের কোশ্চেন, এই যে টিএসপি, টিএসপি ট্রিপল সুপার ফসফেট, টিএসপি, টিএসপি সংকেত কি? এটা আমি কর্মমুখী রসায়নে বলছিলাম, এখানে আবার বলি। টিএসপি সুপার ফসফেট, ঠিক আছে? টিএসপি ট্রিপল সুপার ফসফেট সংকেত কি? ক্যালসিয়াম বাইফসফেট। এই যে এটা আসছে পরীক্ষায় জাহাঙ্গীরনগরে, এটা আসছে। তাহলে কি করতে হবে? এটা পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে সুপার ফসফেট কাকে বলে পড়বা। জিপসাম তো এটা জানোই, ক্যালসিয়াম সালফেট ডট 2 অনু পানি, ঠিক আছে? এই যে ড্যাপ ডাই অ্যামোনিয়াম ফসফেট, এই যে ডাই মানে দুইটা, দুইটা অ্যামোনিয়া সাথে হচ্ছে ফসফেট, ঠিক আছে? আর কি আছে? এই কয়টা। তাহলে এই কয়টা সংকেত পড়ে নিতে পারো। জিপসামের সংকেত তো এমনি ইম্পর্টেন্ট। এই জিপসাম কই জানি ইউজ করি আমরা? সিমেন্ট, সিমেন্ট জমাট বাঁধার ক্ষেত্রে ইউজ করি। টিএসপি সংকেত অলরেডি আসছে, তার মানে দেখো পরীক্ষক এই জায়গাটুকু চিনে ফেলছে, তার মানে এখান থেকে দিতে পারে। সো এইটুকু দেখে রাখবো আমরা, বুঝতে পারছি? এইটুকু কি করবো? দেখে রাখবো। আচ্ছা, বয়স্ক লোকের ত্বকের পিএইচ সাধারণত কত হয়? তোমার আমার নর্মালি ত্বকের পিএইচ 4 থেকে 5.5 হয়। বয়স্ক লোক যারা আমার চেয়ে বয়স্ক, আমি তো বয়স্ক হয়ে গেছি, বুড়া হয়ে গেছে এখন, চুলো পাক ধরছে। তাহলে কত আমার কত পিএইচ কত বলো? 4 থেকে 5.5, 4 থেকে কত? 4 থেকে 4 থেকে হচ্ছে 5.5 পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা এরপর আসো, 1-2 মাসের শিশু বাচ্চাদের ত্বক কোমল হয়, বাচ্চাদের ত্বক কত হয়? কোমল হয়, 6 এর কাছাকাছি হবে। এই দেখেন এই যে 5 বাজাইস না, 5.5 থেকে 6 পর্যন্ত হয়, 6.5 পর্যন্ত হয়, বুঝছি? বুঝতে পারছি? আচ্ছা, বয়স্ক লোকের মুখমণ্ডল বা ত্বকের পিএইচ কত? ওই যে এইটার সাথে 4.5 ছিল না, এর 4.7 থেকে হচ্ছে 5.7। এত 7-5 পড়ার দরকার নেই, 7-7 মিলাই পড়ো না, 4.7 5.7, এই দুইটার কাছাকাছি একসাথে মনে করা ট্রাই করবা, ঠিক আছে? তাইলেই হবে। আচ্ছা, কাপড় কাচার সাবান অনেক বেশি ক্ষারীয় হয়, 11 থেকে দেখবা কাপড় কাচলে দেখবা হাত ক্ষয় যায়, হাত পানিতে অনেকক্ষণ থাকলে হাত এরকম কিরকম কিরকম জানি হয়ে যায়। মেয়েরা জানার কথা, কারণ সেখানে ক্ষার জাতীয় থাকে। পিএইচ কত? 11 থেকে 13। অনেকে বলতে পারো ভাইয়া অনেক জায়গা তো পানি ধরলে এরকম হয়ে যায়, তার মানে ওই পানিতে কি আছে বলতো? দ্বি ধনাত্মক কোন কোন ধাতু আছে? ক্ষারীয়, ক্ষারীয় পানিতে কোন কোন ধাতু থাকে বলো? হাই পড়ছি আমরা খাওয়ার পানি, এই 3টা ধাতুর নাম বলো, দ্বি ধনাত্মক 3টা ধাতুর নাম বলো। তাহলে ওই পানিটাই ক্ষারীয় হয়, কমেন্ট করো তো 3টা ধাতুর নাম। আচ্ছা, ত্বককে ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা করতে, ওই ত্বক বলতে কি আমাদের বয়স্ক লোকের ত্বকই তো, সেটা কত? ওই যে 4 থেকে 5.5 হবে, বুঝতে পারছি কিনা? আচ্ছা এরপর আসো সাবান, সাবানের হচ্ছে 7, সাবানে কত? 7, সাবানে কত? 7। শ্যাম্পু, পু পু পুতে 5, শ্যাম্পুতে 5। রেঞ্জ পড়লে শুধু প্রথমটা পড়বা। ফেস ফেস 6, ফেস ওয়াশ কই মাখো? ফেস 6, ফেস 6। টুথপেস্ট তুমি লেখো 8, 8 কেমনে লেখো বলো তো? এই যে 8, 8 এ ট আছে, তাহলে টুট, এই যে টুটে ট আছে, 8 টুট, টুট 8, টুট 8, বুঝছি কিনা? আবার সাবান, সাবান সাবান দুধের দ্বারা, তাহলে সাবানে 7। শ্যাম্পু পু পুতে 5, শ্যাম্পুতে 5। ফেস ফেস 6, ফেস 6। টুট তাহলে 8 ট লাগে, 8 ট, ট দ্বারা টুথপেস্ট, ট দ্বারা কি? টুথপেস্ট, বুঝছি কিনা? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন, হ্যাঁ আবিদ, হ্যাঁ শরণ দাস, গুড। এই তো আর যে এর কোনো বান্ধবী নেই বলে। আচ্ছা এই যে এইটুকু একটু দেখবা, চোখের পানির পিএইচ টিএইচ এগুলো একটু দেখে নিবা, হ্যাঁ এগুলো একটু দেখে নিবা। তাহলে এই ছিল পিএইচ রিলেটেড ব্যাপার, পিএইচ রিলেটেড ব্যাপার এগুলাই ছিল। এখন আসলে আমরা যদি লাসাতেলিয়ার নীতির দিকে যাই, আচ্ছা একটু পিছন থেকে দেখাই পিএইচ রিলেটেড আর কোনো কিছু পরে দরকার আছে কিনা। এটা কি পিএইচ রিলেটেড?
না পিএইচ রিলেটেড না, এটাই শেষ। ওকে, হ্যাঁ, এখন আমরা রাসায়নিক সাম্যাবস্থার দিকে যাব। সাম্যাবস্থা এগুলো তোমরা জানো, সাম্যাবস্থা চারটা বৈশিষ্ট্য, এই চারটা ভালো করে পড়াবো। আমরা লাসা তেলের নীতি থেকে, এই পোলাবান একটু কমেন্ট করো তো কোন জায়গা থেকে নাই, কোন জায়গা থেকে সাউন্ড নাই, ওইটুকুই পড়াবো এখন, বলো তাড়াতাড়ি। ভাই আপনার মন খুব ভালো, কেন মন ভালো? আজকে আমার মন ভালো নাই। আচ্ছা তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। কোন জায়গায় শেষ হয়েছিল পোলাবান, কোন জায়গায় সাউন্ড চলে গেছিল? একটু কমেন্ট কর পোলাবান, কোন জায়গায় সাউন্ড চলে গেছিল? তানভীর ভাইরে দেখো না কবে থেকে। আরে কোন জায়গায় কাইটা গেছিল? কেউ ক্লাস দেখো নাই? পুরাটাই পড়াই দিব, পুরাটাই পড়াই দিব না, পুরাটাই পড়াই দিব। আচ্ছা ওকে, ঠিক আছে, কেউ কমেন্ট করছো একটু কমেন্ট করো, যারা ছিলা, যাদের প্রবলেম হয়েছে। এই যে এরপরে কিন্তু আমার বলবি না যে ভাইয়া আধা আধা ঘন্টা নেই, এরপরে কইলে ওই দিন দেখিস। এখন কমেন্ট করতে বলতেছি, করতেছিস না। আচ্ছা ওকে, লাসা তেলের নীতি, ঠিক আছে। লাসা তেলের নীতি মেইনলি সাম্য অবস্থার একটা নীতি। কি কোন জায়গার অবস্থান? শর্ত হচ্ছে, ফার্স্ট শর্ত হচ্ছে সাম্য অবস্থার নীতি। এটা কার নীতি? সাম্য অবস্থায় থাকাকালে, অন্য সময় না। ইভেন এটা ইউজ করা হয় শুধুমাত্র শিল্পক্ষেত্রের জন্য। কোন ক্ষেত্র? শিল্পক্ষেত্রের জন্য ইউজ করবো আমরা। কোন ক্ষেত্রে ইউজ করবো লাসা তেলের নীতি বলো তো? শিল্প। এখন বলো শিল্পক্ষেত্র লাভজনক, শিল্পক্ষেত্র লাভজনক না লসজনক? শিল্পক্ষেত্র। এন্ড শিল্পক্ষেত্রে কি চাইবে? লাভ করতে চাইবে সবাই না লস করতে চাইবে বলো তো? তুমি ধরো অনেক টাকা ঋণ মিন করে একটা বিজনেস দিয়েছো, ঠিক আছে, তুমি বিজনেসে লস খাচ্ছ, তুমি কি খুশি হবে? ইয়েস, আমি বিজনেসে লস খাইছি। কয়েকদিন পরে ঠালা মাটি নিয়ে বসতে হবে, তখন খুশিতে নাচবা যে ইয়েস বিজনেসে আমি লস খাইছি। বলো নাচবা, নাচবা কিনা? ডেফিনেটলি নাচবা না? তাহলে মনে রাখবো আমরা শিল্পক্ষেত্র সব সময়, শিল্পক্ষেত্র কই গেলাম গা? আচ্ছা, শিল্পক্ষেত্র সবসময় লাভজনক অবস্থা। শিল্পক্ষেত্র মানেই কি? যেটাতে তোমার লাভ হইতে হবে। কি হইতে হবে? লাভ, লাভ, লাভজনক। লাভ চাই তোমার শিল্পক্ষেত্র। তুমি শিল্পে তুমি যে কোনো বিজনেস করতে চাও, যে যত ভালোই থাক, যত যাই থাকুক না কেন, সবার টার্গেট হচ্ছে কি? লাভ করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, লাভ করতে হবে। ঠিক আছে, গুড, লাভ করতে হবে। আমার লাভ লস নাই, জীবনটাই লস। মজা নিচ্ছে, অ্যাডমিশনে লস খাচ্ছি, আবার হচ্ছে কি বিজনেস। রূপা আফজাল মেয়ে মানুষ না, সমস্যা নাই। লস খাইতে খাইতে যদি কোনো একটা বিজনেস ম্যাগনেট বিয়ে করে ফেলতে পারে তাহলে তো প্যারা নেই, একবারেই লাভবান। ঠিক আছে। আচ্ছা, সিমের ব্যবসায় লাভ বেশি? হ্যাঁ, সিমের ব্যবসায় লাভ বেশি, এটা ওই লাভ না। আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে ফার্স্ট শর্ত হচ্ছে সাম্য অবস্থায় থাকাকালে তুমি ঘনমাত্রা, চাপ, তাপমাত্রা পরিবর্তন করলে কি সাম্যের অবস্থা পরিবর্তন হয়? এটা হচ্ছে কোশ্চেন। ডেফিনেটলি সাম্যের অবস্থা পরিবর্তন হয়, কিন্তু এখানে একটা কোশ্চেন আছে যে সাম্য ধ্রুবকের মান পরিবর্তন হয় কিনা। তাহলে আমি বলছিলাম, আমি সবসময় বলি, আমার ক্লাস যে একদিন হইলেও করছো তারও জানার কথা, আমি সবসময় একটা কথা বলি, ধ্রুবক শুধুমাত্র পরিবর্তন হয় তাপমাত্রার কারণে। ঠিক আছে। তাহলে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান দেখো হয় ডানে যাবে না হয় বামে যাবে, কিন্তু যাবে, যাতে নিয়ামক ফলাফল প্রশমিত হবে। তাপমাত্রা স্থির অপরিবর্তিত আছে। তুমি চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করলা, সাম্যের অবস্থার পরিবর্তন হইতে পারে, কিন্তু সাম্য ধ্রুবক পরিবর্তন হবে না, কারণ এটা কি আছে? স্থির আছে। কিন্তু তাপমাত্রা পরিবর্তন করছো, তার মানে সাম্য ধ্রুবকেরও কি করবে? পরিবর্তন করবে। তাহলে সাম্য ধ্রুবক শুধু এই সাম্য ধ্রুবক না, যে কোনো ধ্রুবক শুধুমাত্র পরিবর্তন হয় তাপমাত্রার উপর। ঠিক আছে।
বুঝতে পারছি? আচ্ছা এখন আসো তাহলে তিনটা জিনিসের প্রভাব নিয়ে পড়বো, তাপমাত্রা, চাপ আর হচ্ছে ঘনমাত্রা। তাপমাত্রা পড়বো, চাপ পড়বো, আর হচ্ছে কি ঘনমাত্রা। এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করবো আমরা। তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব। বিক্রিয়া দুই ধরনের হয়, একটা তাপোৎপাদী বিক্রিয়া, একটা তাপহারী বিক্রিয়া। কই গেল? আচ্ছা নাই এনে আছে তাপোৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। মনে রাখবা সকল দহন বিক্রিয়া হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। সকল দহন বিক্রিয়া হচ্ছে কি তাপোৎপাদী বিক্রিয়া, বা কোনো কিছুর সাথে সকল দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া তাপোৎপাদী। সকল দহন বিক্রিয়া কি তাপোৎপাদী। তার মানে যে কোনো কিছুর সাথে যদি অক্সিজেন লাগাও, যে কোনো কিছুর সাথে যদি তুমি অক্সিজেন লাগাও, কার সাথে অক্সিজেন লাগাও? কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড হয়েছে, তাহলে এটা কি হবে? কার্বন ডাইঅক্সাইড। এটা ডেল এইচ হচ্ছে কি মাইনাস, হবে ডেল এইচ মাইনাস 395। আচ্ছা যাই হোক দরকার নাই আর কি। মানে কি সেটা তাপোৎপাদী। দহন বিক্রিয়া মানে তাপোৎপাদী। কিন্তু ভাইয়া ব্যতিক্রম তো থাকেই। এই বাচ্চা কাচ্চা যারা ব্যতিক্রমটা জানি তারা একটু বলতো এই ব্যতিক্রমটা আসে, ব্যতিক্রমটাই আসে। সেটা কি নাইট্রোজেনের সাথে। হ্যাঁ তাপহারী। এটা কি তাপহারী, এটা হচ্ছে কি ব্যতিক্রম। নর্মালি সকল বিক্রিয়া হচ্ছে কি দহন বিক্রিয়া তাপোৎপাদী, এটা হচ্ছে ব্যতিক্রম। আচ্ছা সময় পাইলে আমি লাস্টে বলে দিবনি যে কোন কোন বিক্রিয়াগুলো তাপোৎপাদী, কোন কোন বিক্রিয়াগুলো তাপহারী। লাস্টে একটা আছে গলন তাপ, দহন তাপ, ওইগুলা। ঠিক আছে? লাগবে এগুলা? পড়া লাগবে? পারো? আচ্ছা ওকে। তাহলে চলো তাপোৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপোৎপাদী বিক্রিয়া আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে আমরা পড়তে পারি। মানজাটা লেগে গেছে। আচ্ছা চলো 1 মিনিট একটু জাস্ট খালি দেখি, 1 মিনিট একটু জাস্ট দেখি, তাইলেই হবে। 1 নাম্বার তাপ উৎপাদী, তাই তো? তাপ তাপ উৎপাদিত আমরা বলবো। আচ্ছা একটু যদি বলি এখান থেকে দেখাই, একটা বিক্রিয়ার দুইটা গতি থাকে। এই যে উপরের গতিটা উভমুখী বিক্রিয়ার গতি, এটা হচ্ছে সম্মুখ, সম্মুখ মানে ফরওয়ার্ড ডিরেকশন। আর এই যে পিছনের দিকে, এই যে এদিকে বাঁক দিছে, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশন। ঠিক আছে? মানে একটা বিক্রিয়ার দুইটা গতি থাকে, একটা সম্মুখমুখী বিক্রিয়ার গতি, একটা পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি। মনে রাখবা যেটা যেই বিক্রিয়া, যেমন এটা তাপোৎপাদী বিক্রিয়া, মাইনাস ডেল এইচ মাইনাস মানে কি তাপোৎপাদী। যেহেতু এটা তাপোৎপাদী বিক্রিয়া, তার সম্মুখমুখী বিক্রিয়া বা ফরওয়ার্ড রিঅ্যাকশনটাই শুধুমাত্র তাপোৎপাদী, তাপ উৎপাদী, তাপ উৎপাদী। বুঝছি কিনা? তার তাহলে এই 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 বিক্রিয়ার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে কি তাপহারী। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কি তাপহারী। এটা যেন মাথায় থাকে। প্রত্যেকটা বিক্রিয়ায় তাহলে কি আছে? তাপ উৎপাদীও হয়, তাপহারীও হয়। যেটা তার বিক্রিয়ার নাম, সে তাপ উৎপাদী হইলে তার সম্মুখটা তাপ উৎপাদী। এটা যদি তাপহারী হইতো তার সম্মুখটা তাপহারী হইতো, পশ্চাৎটা তার উল্টাটা হইব। এটা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা ভাইয়া? হ্যাভ এ রিল্যাক্স। হ্যাঁ টায়ার্ড হয়ে গেছে আসলে, অনেকক্ষণ হয়েছে তো, একটু টায়ার্ড হয়ে গেছি। 10:41 বাজে। একটু আসলে টায়ার্ড হয়ে গেছে, ওর জন্য পরে দিতে পারতেছি না। তাহলে কি বললাম আবার? আবার সম্মুখটা হচ্ছে তাপ উৎপাদী, ঠিক আছে, আর পশ্চাৎটা হচ্ছে তাপহারী। ঠিক আছে ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা অভিমুখী বিক্রিয়ার সেম হবে, প্রত্যেকটা অভিমুখী বিক্রিয়া কি হবে? সেম হবে। ঠিক আছে? এখন আসো তাহলে এখন যদি আমরা একটু কথা বলি, যদি বিক্রিয়াটা তাপ উৎপাদী হয়, এত লিখতে পারবো না। যদি বিক্রিয়াটা তাপ উৎপাদী হয়, বিক্রিয়াটা কি হয়? তাপ উৎপাদী হয়, তাহলে অলরেডি তাপ উৎপন্ন হয়ে আছে। তাহলে এই বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করা যাবে না। এই বিক্রিয়া কি টি বৃদ্ধি করা যাবে? বৃদ্ধি করা যাবে না। তাপমাত্রা বৃদ্ধি, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কখনো বৃদ্ধি করা যায় না। ঠিক আছে? বৃদ্ধি করলে কি হবে? তুমি বলছো যে সাম্যের অবস্থার পরিবর্তন ঘটবে। কিভাবে? হয় ডানে যাবে উৎপাদ, নাহলে বামে যাবে। ডান কোনটা? তোমার ডান ওইদিকে, বাম হচ্ছে এইদিকে। তাহলে যখন তুমি তাপ দিবা, অলরেডি তাপ উৎপন্ন হয়ে আছে কোন পাশে? এই পাশে। তখন কি হবে? যখন আবার নতুন করে এনে তাপ দিবা, তখন এই পাশের জিনিসগুলা ভাইঙ্গা সমতা সমতা বা সাম্য ধ্রুবক ঠিক রাখার জন্য সব এই পাশে চলে আসবে। তাহলে কে ভাঙবে? অ্যামোনিয়াটা ভেঙে যাবে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়? উৎপাদের পরিমাণ, এই যে এটার পরিমাণ হ্রাস পাবে, উৎপাদের পরিমাণ হ্রাস পাবে, বিক্রিয়কের পরিমাণ বাড়বে। বুঝছি কিনা? তাহলে তাপ উৎপন্ন বিক্রিয়া, তাপ উৎপন্ন হয়ে আছে, তাপমাত্রা বৃদ্ধি করা যাবে না। যদি করো তাহলে কি হবে? যদি করো তাহলে এগুলা ভাইঙ্গা এই পাশে চলে আসবে। তাহলে তুমি চাইতেছো অ্যামোনিয়া সার, তোমার হয়ে গেল নাইট্রোজেন বাতাস। কি হয়ে গেল? বাতাস। জীবনে লাভ লস বলে কিছু আছে? সবই তো সে চাইছো সার, পাইছো নাইট্রোজেন। ঠিক আছে? তাহলে ব্যবসায় কি হবে? লাল বাতি জ্বলবে না? লাল বাতি জ্বলবে। তাহলে কি তাপ উৎপাদী তাপমাত্রা বৃদ্ধি করা যাবে? যাবে না। বুঝছি? তাহলে কই বৃদ্ধি করা যাবে? তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বৃদ্ধি করা যাবে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি বৃদ্ধি করা যাবে? ধরো এটা একটা তাপহারী বিক্রিয়া, এই যে একটা তাপহারী বিক্রিয়া।
এটা দেখো, তাহলে এই যে এটা সম্মুখটা, এই যে এটা ফরওয়ার্ডটা কি বলতো? এই ফরওয়ার্ড রিয়াকশনটা হচ্ছে কি তাপহারী। এটা কি ফরওয়ার্ডটা হচ্ছে কি তাপহারী। তাহলে এই যে পশ্চাৎ যেটা আছে ব্যাকওয়ার্ড, এটা কি তাপ উৎপাদী। তাপ উৎপাদী। তাহলে এই বিক্রিয়ায় যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো, টোটাল বিক্রিয়াতে কি করলা? এই পাত্রীর মধ্যে রাখলা, পাত্রীর মধ্যে রেখে দিলা তাপ। তাইলে দেখো এখন তার কি এই পাশে কিন্তু তাপ, তার নাম কি তাপ হারি কিন্তু, বা তাপ শুষি। তাপ হারি এক নাম হচ্ছে তাপ শোষণ করেছে, তো এটা কি তাপ শুষি। তাহলে অলরেডি তার তাপ দরকার, তার তাপ নাই দেখে সে উৎপাদে পরিণত হতে পারতেছে না। তাহলে তুমি যখন এর তাপ দিবা, এই যে কি হবে, বিক্রিয়কের পরিমাণ তখন হ্রাস পাবে, বিক্রিয়কের পরিমাণ হ্রাস পাবে, উৎপাদের পরিমাণ বাড়বে। মোট কথা তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করা যায়, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করা যায়। এটাই তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করা যাবে না, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করা যাবে। ঠিক আছে, এই বিক্রিয়ায় তাপ বৃদ্ধি করলে কোন দিকে যাবে? বিক্রিয়া ডান দিকে যাবে। বিক্রিয়া কোন দিকে যাবে? ফরওয়ার্ড দিকে, মানে সম্মুখ দিকে যাবে। উৎপাদের পরিমাণ বাড়বে, আবার সম্মুখ দিকে যাবে বা ডান দিকে যাবে, বা উৎপাদের পরিমাণ বাড়বে। কি হবে? বিক্রিয়কের পরিমাণ হ্রাস পাবে। বা আমরা এই দুই ভাবে বলতে পারি, এই বিক্রিয়া তাপমাত্রা বৃদ্ধি করলে সম্মুখমুখী বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি, এই যে ব্যাকওয়ার্ড, পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি হ্রাস পাবে। যার কারণে উৎপাদের পরিমাণ বাড়বে, বিক্রিয়কের পরিমাণ হ্রাস পাবে। যেমনে বুঝো তুমি, যেমনে পড়ো ওইটাই। ঠিক আছে, শেষ। তাপমাত্রা আর পড়াবো না। চাপ, খালে আমারে খাটাবি তোরা। চাপ, চাপের ক্ষেত্রে চাপের প্রভাব কি বলো তো বাচ্চা কাচ্চা? চাপের প্রভাব সম্পর্কে কি জানো? চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, শুধু মাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। কার ক্ষেত্রে? গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে কি 2 নাম্বার পয়েন্ট, তরল বা কঠিনের ক্ষেত্রে হয় না। তরল বা কঠিনের ক্ষেত্রে চাপের প্রভাব নাই, চাপের প্রভাব নাই। এখন 3 নাম্বার পয়েন্ট, 3টা পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ। শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, তরল বা কঠিনের ক্ষেত্রে চাপের প্রভাব নাই। ঠিক আছে, এরপরে আর কই নাই। মূল সংখ্যা সমান হলে চাপের প্রভাব নাই। মূল সংখ্যা সমান হলেও চাপের প্রভাব নাই। 4 নাম্বার পয়েন্ট, যেটা হচ্ছে আসলটা, সেটা কি? সেটা হচ্ছে মূল সংখ্যা যেই দিকে কম, চাপের প্রভাব বৃদ্ধি করলে মূল সংখ্যা যেদিকে কম, চাপের প্রভাব বৃদ্ধি সেই দিকে করবে। মূল সংখ্যা যেদিকে কম, মূল সংখ্যা যে দিকে কম, চাপের বৃদ্ধি সেই দিকে করবে, বা চাপের প্রভাব সেই দিকে যাবে, চাপের বৃদ্ধি সেই দিকে করবে, চাপের প্রভাব সেই দিকে যাবে। তাহলে কি মূল সংখ্যা যেই দিকে কম, তাপের প্রভাব সেই দিকে যাবে। ঠিক আছে, মূল সংখ্যা যেই দিকে কম, এটা হচ্ছে মেইন কথা। তাহলে মূল সংখ্যা যেই দিকে কম, তাপের প্রভাব সেই দিকে যাবে। ক্লিয়ার? তাহলে শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য? গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তরল কঠিন থাকলে হবে না, মূল সংখ্যা সমান হইলে হবে না, চাপ যেদিকে কম সেই দিকে প্রভাবটা যাবে। ঠিক আছে, চলো এত টাইম নেই। বরহফের সমীকরণ, সাম্যদ্রব্যকের উপর, এটা পড়বা। ব্যাড হফের সমীকরণ, এই যে সমীকরণ আসছিল জাহাঙ্গীরনগর। ঠিক আছে, সমীকরণটা পড়বা। তাপ উৎপাদী, তাপহারী, আচ্ছা, চাপের প্রভাব, আচ্ছা, চাপের পরিবর্তনের প্রভাব বা আয়তনের পরিবর্তনের প্রভাব। ঠিক আছে, আচ্ছা, প্রথমত কথা, চাপের প্রভাব নাই কোনটা? যেহেতু এখানে নাই, বিক্রিয়াটা একটু লিখি। H2 প্লাস হচ্ছে I2 2HI। আচ্ছা, প্রথমত কথা লিখতে চাইছিলাম, লিখতে না চাইলে এরকমই হয়। গ্যাস, এটাও গ্যাস, এটা সবগুলাই গ্যাস। তার মানে এই ক্ষেত্রে চাপের প্রভাব আছে, চাপের প্রভাব আছে। ঠিক আছে, ওকে। এখন চাপ বৃদ্ধি করা যাবে বা নাকি? প্রথম ভাবে বললাম চাপের প্রভাব আছে, কিন্তু পরের শর্ত কি ছিল? মূল সংখ্যা সমান হইলে, এখানে 1 মোল, এখানে 1 মোল, এখানে কয় মোল আছে? 2 মোল। তাহলে এই পাশেও 2 মোল, ওই পাশে 2 মোল, তাহলে কি চাপের প্রভাব আছে? নাই। প্রথম নিয়ম মানলেও পরের নিয়ম মানে নেই, পরের নিয়ম মানছে নাই। তাহলে এই বিক্রিয়ায় চাপের প্রভাব নেই। তার মানে মূল সংখ্যা সমান হলে চাপের কোনো প্রভাব
নাই। মূল সংখ্যা সমান হলে কি চাপের প্রভাব নাই, বুঝছি কিনা? তাহলে মূল সংখ্যা সমান হলে চাপের প্রভাব নাই। এখন দেখো এখানে আছে 1 মোল, এখানে আছে 1 মোল 1 মোল, তাহলে কত হইলো? সমান সমান 2 মোল। তার মানে কি চাপের সংখ্যা মূল সংখ্যা ভিন্ন, তাহলে চাপের প্রভাব আছে বলা যেতে পারে। একটা শর্ত মানছে। দেখো গ্যাস গ্যাস গ্যাস, আবার গ্যাস গ্যাস, কোন জায়গায় গ্যাস যদি কিছুই না লেখা থাকে, কিচ্ছু থাকলো না, যদি এরকম থাকলো PCl5, এটা জাহাঙ্গীরনগরের কোশ্চেন আসছে, PCl5 PCl3 প্লাস Cl2, বলছে যে PCl কে বিয়োজন করলে কি কি পাওয়া যায়, তাহলে आंसर হচ্ছে এটা আর এটা, এটাই আসছিল। কিচ্ছু নাই তার মানে এটা গ্যাস ধরে নিব আমরা, কিচ্ছু নাই তার মানে কি এটা গ্যাস ধরে নিব, বুঝছি কিনা? আচ্ছা, তাহলে মূল সংখ্যা যেহেতু ভিন্ন তার মানে চাপের প্রভাব আছে, এটা যেহেতু গ্যাস তার মানে চাপের প্রভাব আছে। আমরা বলছি কি লাস্ট লাইনটা যেটা বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ, চাপের প্রভাব আছে তার মানে তুমি চাপ দিতে পারবা, চাপ দিতে পারবা, তারপরে তুমি বিজনেসে লাভ খাবা না লস খাবা সেটা পরে। এখন তুমি এই বিক্রিয়ায় এই পাত্রীতে যদি তুমি চাপ দাও, এই পাত্রীতে তুমি কি দিলা? চাপ বৃদ্ধি করলা, তাহলে কি হবে? আমরা বলছি মূল সংখ্যা যেদিকে কম, এই পাশে কয় মোল? 1 মোল, ওই দিকে যাবে, তাহলে এগুলা ভাইগা সব এদিকে আসবে, সব কি হবে? এদিকে আসবে, সব কি হবে? এদিকে আসবে। তাহলে তুমি কি করবা? শিল্প ক্ষেত্রে লাভ হবে না লস হবে? বলো কি হবে? তাহলে তোমার উৎপাদগুলা সব এইদিকে চলে আসবে। তার মানে কি হবে? তোমার উৎপাদের পরিমাণ হ্রাস পাবে, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে এই বিক্রিয়ায় চাপের প্রভাব আছে, কিন্তু চাপ বৃদ্ধি করা যাবে না, বৃদ্ধি করা যাবে না, বুঝছি কিনা? চাপ বাড়াইতে পারবে না তুমি, চাপ বাড়াইলে লস খাবা, চাপ বাড়াইলে কি হবে? লস খাবে। তাহলে কোন দিকে যাবে বলো তো? বাম দিকে যাবে। ওকে গুড। আচ্ছা, পরেরটা পরেরটা ওটা তো বুঝে ফেলছি আমরা, এখন আসে পরেরটা। এখানে 1 মোল, এখানে 3 মোল, যোগ করলে কয় মোল? সমান সমান 4 মোল, আর এখানে আছে কয় মোল? 2 মোল। তাহলে মূল সংখ্যা সমান না? গ্যাস গ্যাস গ্যাস, তার মানে চাপের প্রভাব আছে, চাপের প্রভাব আছে। চাপ বৃদ্ধি করা যাবে কিনা এখন দেখবো আমরা। তাহলে এই পাশে 4 মোল, তুমি যদি চাপ বৃদ্ধি করো শর্ত কি কমের দিকে যাবে, তাহলে এইগুলা ভেঙে এটা হবে, এটা ভেঙে এটা, এটা হবে, এটা ভেঙে এটা হবে। তার মানে কি বাড়তেছে? সার বাড়তেছে। তাহলে কি এবার বিজনেসে মালামাল হয়ে যাবে তুমি, ঠিক আছে না? মালামাল মালামাল হবে, যতই মালামাল হবে তত চান্দির চুল উঠবে, আর চান্দির চুল গেলে বড়লোক হয়, আর বড়লোক হলে সুন্দর সুন্দর বউ পাওয়া যায়। তাহলে কি করতে হবে বলো? চান্দির চুল ইচ্ছা করে ফালাই দিবা। আজকে যাই সুন্দর বউ চাইতে হলে কি করবা? চান্দির চুল ফালাই দিবা, ঠিক আছে? তাহলে দেখবো বড় লুকস প্লাস সুন্দর বউ দুইটাই পাবা। আচ্ছা ওকে, তাহলে কি হয়েছে? ব্যবসায় লাভ লাভ। তাহলে কি চাপ, চাপের প্রভাব তো আছে, এবং চাপ বৃদ্ধি করাও যাবে, পি বৃদ্ধি করা যাবে, বুঝছি কিনা? বুঝছো? বুঝছো কিনা? বুঝছি কিনা? ওই যে মূল সংখ্যা সমান হলে চাপের প্রভাব নেই, দিছে একটু পরে দিছে। এই যে বাচ্চা কাচ্চা উদাহরণগুলো একটু দেখো, এটা তো চাপের প্রভাব আছে, বুঝছো? এই যে এটা অনেক কিরকম, অনেক কেমন আছে একটু বলি। এই যে দেখছে এখানে এস সলিড, গ্যাস আবার সলিড, এই বিক্রিয়ায় চাপের প্রভাব নাই, কারণ এটা সলিড। বাচ্চা কাচ্চা মনে রাখবা, যেইটাতে আছে শুধু ওইটা বাদ, এটা বাদ, এটা বাদ, কিন্তু এইটা তো গ্যাস। সমস্যা কি? এখানে 1 মোল, এখানে নাই 0 মোল, তাহলে এটার ক্ষেত্রে চাপ বৃদ্ধি করা যাবে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবা। দেখো এটাতে এস গ্যাস, এস গ্যাস, তাহলে এটা বাদ, এটা বাদ, তাহলে বাকি থাকলো এটা আর এটা, বুঝছি কিনা? এখন দেখি মূল সংখ্যা, এখানেও 4 মোল, এখানেও 4 মোল, তাহলে এই ক্ষেত্রে চাপের প্রভাব নাই, চাপ প্রভাবই নাই, এটাতে প্রভাব, বাট উপরেরটা কিন্তু চাপের প্রভাব আছে, বুঝছি কিনা? আশা করি বোঝার কথা। আসো ঘনমাত্রাটা 1 মিনিট পড়াই দিই। ঘনমাত্রা পরিবর্তন, ঘনমাত্রা দুনিয়ার সবচেয়ে সহজ। এই যে দেখ, একটু খেয়াল করে মনোযোগ দিবা। তুমি যদি ঘনমাত্রা এইখানে ঢালো, কি তার মধ্যে ঢাললাম কয় না? তুমি যদি এইখানে ঢালো ঘনমাত্রা, তুমি যদি এইখানে ঢালো তাহলে বার বৃদ্ধি পাবে এইখানে, বুঝছি কিনা? তুমি যদি দেও এইখানে বৃদ্ধি পাবে এইখানে, তুমি যদি দেও এইখানে, তুমি যদি ঢালো এইখানে তাহলে বৃদ্ধি পাবে হচ্ছে এখানে। মানে তুমি বিক্রিয়কে দিলে উৎপাদ বাড়বে, উৎপাদে দিলে বিক্রিয়ক বাড়বে, বুঝছো কিনা? আবার তুমি এই বিক্রিয়াটাতে তুমি আরো নাইট্রোজেন অ্যাড করলা, আর কি করলা? নাইট্রোজেন অ্যাড করলা, অ্যাড করছো কই? বিক্রিয়কে, বাড়বে কি? উৎপাদ, বাড়বে উৎপাদ, বুঝছি কিনা? বাড়বে উৎপাদ, ক্লিয়ার? আচ্ছা ধরো আরেকটা বিক্রিয়া যদি আমরা দেখি, ধরো H2 প্লাস হচ্ছে I2 2HI, তুমি কি করলা? অ্যাড করলা হচ্ছে এইখানে, দিলা আছে এইখানে, দিলা কি এইখানে, তাহলে বৃদ্ধি কই পাবে বলো তো? বৃদ্ধি পাবে এইখানে। তাহলে জেনে দিবা তার উল্টা পাশে পারবে, জেনে দিবা তার উল্টা পাশে পারবে, বুঝছি? তাহলে চলো এখন দেখি ঘোষ আর কি বলছে। ঘোষ আর কি বলছে এখানে, এগুলো একটু আমরা যদি একটু দেখি।
আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এই যে এই ছকটা থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে বাচ্চা কাচ্চা, এই ছক থেকে কোশ্চেন আসছে অনেক, 17-18 সালে অনেকগুলো কোশ্চেন আসছে, 3-4টে সব সেটেই কোশ্চেন আসছে। আমার বিশ্বাস যে অনেকেরই প্রবলেম হয়েছে হয়তো বা এটা। চলো একটু দেখি। এক বা একাধিক বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা বাড়ানো হয়েছে। কার বাড়াইছ? বিক্রিয়কের। চিনছো তো বিক্রিয়ক? এই যে প্রথমে যেটা থাকে এটা বিক্রিয়ক, আর এই যে এটা হচ্ছে উৎপাদ। এনে বাড়াইছো তাহলে বাড়বে কই? এইখানে। বিক্রিয়াটা কোন দিকে যাবে? এই দিকে, সম্মুখ দিকে যাবে। বুঝছি কিনা? সম্মুখ দিকে যাবে, সম্মুখমুখী বিক্রিয়া। এক বা একাধিক বিক্রিয়াজাত পদার্থ, তোমাদের সুন্দর করে পড়াইছি। বিক্রিয়াজাত মানে কি? উৎপাদ। যারা আমার ক্লাস করছো তারা এগুলো জানার কথা। বিক্রিয়াজাত পদার্থ মানে উৎপাদ। তাহলে উৎপাদে বাড়াইছে, এই যে এখানে দিছো বাড়াইছো, তাহলে বাড়বে কি? এই দিকে। তাহলে আসলো কোন দিকে? বাম দিকে। বাম দিকে মানে পশ্চাৎ দিকে। তাহলে সম্মুখ বা ডান বলতে পারো কিন্তু এটা। তাহলে এটা কি তুমি কি বলতে পারো? বাম দিকে। ক্লিয়ার? তাপমাত্রা হ্রাস করলে, এই যে খেয়াল করো, এই যে খেয়াল করো, এই যে এই দুইটা দিয়ে কোশ্চেন আসছে। আমার বিশ্বাস এটা অনেকেরই প্রবলেম হওয়ার কথা। তোমাকে কিন্তু এখানে উল্লেখ করে দেয় নাই যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া না তাপ হারি বিক্রিয়া। এটা তাপ উৎপাদী বিক্রিয়া না তাপ হারি বিক্রিয়া সেটা তোমাকে উল্লেখ করে দেয় নাই। যেহেতু উল্লেখ করে দেয় নাই, তাহলে তুমি তো বুঝতেছো না তাপ উৎপাদী তাপ হারি। কোশ্চেন এটাই আসছিল যে তাপমাত্রা হ্রাস করলে কোন দিকে যাবে বিক্রিয়ার গতি বা কি ঘটবে। দেখো তাপমাত্রা হ্রাস করছ তার মানে যেন হ্রাস হয়েছে ওই তাপ হারি বিক্রিয়ার দিকে যাবে। তাপমাত্রা বৃদ্ধি করছ তার মানে তাপ উৎপাদী বিক্রিয়ার দিকে যাবে। এই দুইটা তুমি যদি এখান থেকে না দেখতা, আমার বিশ্বাস পরীক্ষার হলে যায় একটা ধরা খাইতে। দেখো বাঁচাই দিলাম। আচ্ছা, চাপ বাড়ালে কই যাবে? কম সংখ্যক অণুর দিকে যাবে। চাপ কমালে কই যাবে? বেশি সংখ্যক। এটা তো আমরা জানি। কিন্তু এই দুইটা ব্যাপার কিন্তু ডিরেক্টলি আমরা পড়িনি। আমরা তাপ উৎপাদীর ক্ষেত্রে পড়ছিলাম, তাপ হারির ক্ষেত্রে বলছিলাম। বাট এখানে কিন্তু ডিরেক্টলি ছিল যে কোশ্চেনটাই আসছিল পরীক্ষায়। তাহলে কি? তাপমাত্রা হ্রাস করলে তাপ হারি বিক্রিয়ার দিকে যাবে, তাপমাত্রা বৃদ্ধি করলে তাপ উৎপাদী বিক্রিয়ার দিকে যাবে। আচ্ছা, এটা বুঝছো কিনা? এই যে এই দুইটা পয়েন্ট। আচ্ছা, এটা পিডিএফটা আমি দিয়ে দিব এখনই, যে টেলিগ্রাম গ্রুপে সবাই পাওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। বুঝছি কিনা? আর গ্রহ পড়তে চাও? আরো অনেক কিছু আছে গ্রহণ থেকে, এগুলো যেগুলো লাস্ট সময় যতটুকু একদম বেশি দরকার এর জন্য এগুলো একটু পড়াই দিলাম। ঠিক আছে, এই যে 3-4টা টপিক পড়াই দিলাম। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা। তুমি জানো কিনা, তোমার যে বলে এই যে পিছনের দিকে একটা ছক পাবা, একটা হাইড্রোজেন নাই, যে এইটার ছক, এই ছক থেকে 17-18 সালে কোশ্চেন আসছে। ধরো হাইড্রোজেন ক্লোরিন, ঠিক আছে, এই যে নাইট্রোজেন দ্বিবন্ধন, এগুলার মান দিয়ে কোশ্চেন আসছে। এগুলো পড়িস না, এগুলো পড়তে যাস না, পরে মাংনা এগুলো নষ্ট আসলেও তুমি পড়বা না এটা। ঠিক আছে, এগুলো থেকেও আসছে, আমি এটা বললাম বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, সো অনেক পড়া আছে যেগুলো হচ্ছে আসে, ওগুলো আমি যাই নাই। আমি যতটুকু দরকার ওইটুকু বা যেগুলো থেকে বেশি কোশ্চেন আসে সেটা মোটামুটি ট্রাই করাই দিলাম। হ্যাঁ, একটু দেখে নিবে। হ্যাঁ, আচ্ছা, আর সাম্যাবস্থা যেহেতু বললাম, ডেল জি বা মুক্ত শক্তির পরিবর্তন সাম্যাবস্থার ক্ষেত্রে 0, তাহলে তখন কে এর ভ্যালু কত হয় বলতো? 1। কেমনি বের করলা? ডেল জি মাইনাস আর টি লন কে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। মুক্ত শক্তির পরিবর্তনের যে সূত্র হচ্ছে এটা, বুঝছি না? মুক্ত শক্তির পরিবর্তন দিয়ে কোশ্চেন আসে, এটা কালকে আমি ক্লাসে বোঝাইছিলাম। অনেকে আছে আবার উস্তাদ যারা হচ্ছে প্রশ্ন সলভ ক্লাস করে না। প্রশ্ন সলভ ক্লাসে যে কত কিছু বুঝাই দেই, এটা আর বুঝবা কেমনে? তাহলে এখান থেকে তুমি যেহেতু এটার মান 0 ধরছো, সাম্যাবস্থায় 0, তাহলে মাইনাস আর টি লন কে। তাহলে এখান থেকে তুমি যদি কে টাকে রাখো তাহলে কি হবে? 0 দিয়া যা আছে যে ভাগ করলা। ঠিক আছে, যাই হোক সব 0। ঠিক আছে, তার মানে কত আসবে? লন কে এর মান 1। এখান থেকে কে এর মান 1 আসে, এটা একটু দেখে রাখবা। ঠিক আছে, বুঝতে পারছি? এই তাহলে আজকের মতো সোনার বাংলাদেশ। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, আর নাই। কারো কোনো প্রবলেম থাকার কথা না। ঠিক আছে, আর এই তো, তাহলে সবাই পড়ো, যেভাবে বললাম এইভাবে পড়ার ট্রাই করো। আর একটু বেশি বেশি কি যেটা বলো, বেশি বেশি প্র্যাকটিস করো। আর মডেল টেস্টগুলো একটু সিরিয়াস ভাবে দাও। হ্যাঁ, আশা করি ভালো কিছু হবে। সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই, টাটা। ঠিক আছে। এই পোলাবান তোর তানবীর ভাই বলে সব দিন তোর তানবীর ভাইয়ের পিক দেশ তোরা। তোরা একদিন আমার কস না যে ভাই একটা ছবি তুলি, আজকে পোস্ট করবো, এর মধ্যে একটা পোস্ট আমার নামে করলি না তোরা। হতাশ আমি। হ্যাঁ, কেন বল? হ্যাঁ, তোরা বেইমান কেন? কথা বেইমান কেন? ওকে, ঠিক আছে, থাকো, সব ভালো থাকো।